বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার ভূস্বর্গ ভয়ঙ্কর। বইয়ের পাতায় ফেলুদার প্রথম আত্মপ্রকাশ 1965 সালে ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে। এরপর বাদশাহী আংটি, সোনার কেল্লা, গ্যাংটকে গণ্ডগোল, জয়বাবা ফেলুনাথ, ছিন্নমস্তার অভিশাপ, গোরস্থানের সাবধানের মতো বেশ কিছু ফেলু ছোট গল্প ও উপন্যাস প্রকাশিত হয় 1966 থেকে 1978 সাল পর্যন্ত। আজকের গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর প্রথম প্রকাশিত হয় শারদীয়া দেশ পত্রিকায় 1987 সালে। প্রধান চরিত্রে ফেলুদা, তোপসে এবং লালমোহনবাবু। শুরু হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। মরাই, এবার কোথায় যাওয়া হচ্ছে? এক মুঠো চানাচুর মুখে পুরে চায়ে একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটাই। যা গনগনে গরম পড়েছে, আর তো এখানে থাকা যায় না। কোথায় যাওয়া যায় সেটা আপনিই বলুন না। ভ্রমণের নেশা তো আপনার আরো প্রবল। আমি তো ইচ্ছে করলে 12 মাস কলকাতায় পড়ে থাকতে পারি। আপনার হাতে এখন কোনো কেস নেই তো? তা নেই। তাহলে চলুন মরাই, বেরিয়ে পড়ি। কোথায় যেতে চাইছে আপনার মন? পাহাড় তো বটেই, আর পাহাড় বলতে আমি হিমালয় বুঝি। বিন্ধ্য, ওয়েস্টার্ন ঘাটস এসব তো আমার কাছে পাহাড়ই নয়। আমার মন যেখানে যেতে চাইছে সেখানে না গেলে তো জন্মই বৃথা মরাই। কোথায়? এত হিন্টস দিলুম, মরাই বুঝতে পারলেন না? ভূস্বর্গ? এক্স্যাক্টলি, কাশ্মীর, প্যারাডাইজ অন আর্থ। রোজগার তো বলতে নেই, দুজনেরই অনেক হলো। সংসার আপনারও নেই, আমারও নেই। এত টাকা জমিয়ে রাখছি কার জন্য? চলুন মোড়ে বেরিয়ে পড়ি। ক্যালকাটা টু দিল্লি, দিল্লি টু শ্রীনগর। শ্রীনগরই তো কাশ্মীরের একমাত্র দেখার জায়গা নয়, আরো আছে। আরে সবই দেখা যাবে একে একে। পহলগাঁও, গুলমার্গ, খেলনমার্গ, অনেক কিছু দেখার আছে। তা বেশ তো, দিন 15 যদি হাতে নিয়ে বেরিয়ে পড়া যায়। একটু ঘোরাঘুরি না করলে আমার মাথায় না চট করে প্লটটা আসে না। পুজোর জন্য কিছু দেখতে হবে তো। আপনার অত অনেস্টির প্রয়োজন কি আমি জানি না। আর 5 জন যারা লিখছে সব বিদেশি থ্রিলার থেকে প্লট সংগ্রহ করছে। ভদ্র ভাষায় বললাম, আসলে স্রেফ চুরি ছাড়া আর কিছুই না। আপনিও এবার লেগে পড়ুন। হ্যাঁ, আমি চুরি করি আর শেষে আপনি গাল বন্ধ করুন। আপনার কথা শ্লেষ ভুজালির চেয়েও তীক্ষ্ণ। তাহলে যেভাবে চলছে চলুক। থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। তা না হয় হলো, কিন্তু কাশ্মীর যাওয়ার ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে? হাউস বোটে থাকবেন তো? শ্রীনগরে? শ্রীনগর ছাড়া আর হাউস বোট নেই। ডাল লেকের উপরে থাকা যাবে। সেই তো ভালো। তাই নয় কি? বেশ একটা নতুন অভিজ্ঞতা হবে। অনেক খরচ, কিন্তু তার চেয়ে বোধহয় হোটেল সস্তা। খরচের কথা শুনতে চাই না। ব্যাংকে অনেক জমে আছে, ইনকাম ট্যাক্স দিয়েও যাব। গিয়ে ম্যাক্সিমাম ফুর্তি যাতে হয় তাই করব। তাহলে শ্রীনগরে হাউস বোট, পহলগাঁওয়ে তাঁবু, আর গুলমার্গে লগ ক্যাবিন। চমৎকার! টুরিস্ট অফিস থেকে লিটারেসি নিয়ে আসবো, তারপর দিনক্ষণ দেখে বেরিয়ে পড়া যাবে। কাশ্মীরের প্রস্তাবটা ফেলুদারও মনে ধরেছিল, সেটা আমি বুঝেছিলাম। লালমোহনবাবু ঘন্টা দুয়েক আড্ডা মেরে চলে যাওয়ার পর ফেলুদা ট্যুরিস্ট অফিসে গিয়ে কাশ্মীর সম্বন্ধে পুস্তিকা ইত্যাদি নিয়ে চলে এলো। বলল, মনস্থির যখন করেই ফেলা হয়েছে তখন আর সময় নষ্ট করে লাভ নেই। আজ সোমবার, শনিবার নাগাদ বেরিয়ে পড়া যাবে। ঠান্ডা হবে না ওখানে? তা হবে, এবং তার জন্য তৈরি হয়ে যেতে হবে। এই রে, লালমোহনবাবু সেটা জানেন তো? নিশ্চয়ই জানেন, তবে সাবধানের মার নেই। কাজেই ওকে সেটা ফোনে জানিয়ে রাখা দরকার। এমনিতেই তো শীতকাতুরে। 2 দিনের মধ্যে লন্ড্রি থেকে আমাদের শীতের কাপড় এসে গেল। ঠিক হলো প্রথমে শ্রীনগরেই দিন সাতেক থাকা হবে, তারপর অন্য জায়গাগুলো দেখা যাবে। হাউস বোট কাশ্মীর ট্যুরিজম থেকে ব্যবস্থা করা হলো।
একটা হাউস বোটে একটা পুরো ফ্যামিলি থাকতে পারে, তাই 3 জনের পক্ষে যথেষ্ট। আমি না গিয়ে পড়া পর্যন্ত কল্পনাই করতে পারছিলাম না ব্যাপারটা কিরকম হয়। নৌকোয় থাকা, তাও আবার লাক্সারি নৌকো, বোধহয় জমিদারি আমলের বজরার মতো। পুস্তিকায় ছবি দেখে বুঝলাম যে হাউস বোটগুলো কটেজের মতো দেখতে। সেই সঙ্গে আবার ছোট ছোট নৌকোর ছবিও দেখা যাচ্ছে, যাতে করে ডাল লেক ঘুরে বেড়ানো যায়, কারণ হাউস বোটগুলো নড়ে চড়ে বেড়ায় না। ফেলুদাকে বললাম, যা বুঝছি শ্রীনগর শহরটায় দেখবার জিনিসের মধ্যে আছে কিছু বিখ্যাত মোগল বাগান, তবে পাহাড়ে ঘেরা উপত্যকা, সবকিছুর মধ্যে দিয়ে ঝিলাম বয়ে চলেছে। তাছাড়া 2-3টে লেক, পপলার, ইউক্যালিপটাস, চিনার গাছের সারি। মনে হয় জায়গাটা খুব সুন্দর। তবে গুলমার্গ, পেহেলগামও কিছু কম যায় না। পরে যদি 11,000 ফুট খিলের মার্গে ওঠা যায়, তাহলে সেখান থেকে নাঙ্গা পর্বতের নাকি একটা অদ্ভুত ভিউও পাওয়া যায়। 15 দিনের জন্য খুব জমজমাট ট্যুর, কাজেই চিন্তা করার কিছু নেই। প্ল্যান মাফিক আমরা শনিবারই বেরিয়ে পড়লাম। এবার প্লেনে 3 জনের এক লাইনে সিট পড়েনি বলে লালমোহনবাবুকে আলাদা বসতে হলো। ভদ্রলোক দেখলাম তার পাশের একটি বাঙালির সঙ্গে খুব আলাপ জুড়ে দিয়েছেন। দিল্লিতে এয়ারপোর্টে এসে জিজ্ঞেস করলাম, আপনার সহযাত্রীটি কে ছিলেন মশাই? নাম সুশান্ত সোম, এক রিটায়ার্ড জজের সেক্রেটারি। দলে বলে কাশ্মীর চলেছেন। ওরাও হাউস বোটে থাকবেন। ভদ্রলোক তোমার দাদাকে দেখেই চিনেছেন। আমাকে জিজ্ঞেস করলেন কোনো তদন্তে যাচ্ছি কিনা। একবার মনে হলো বলি হ্যাঁ, তারপর মাইন্ড চেঞ্জ করে সত্যি কথাটাই বলে দিল। চারিদিকে বাঙালির ভিড়। তাদের অনেকের কথাবার্তা শুনেই মনে হলো তাঁরাও কাশ্মীরেই যাচ্ছেন। শ্রীনগরের প্লেন ছাড়তে আরও 3 ঘন্টা দেরি। তার মধ্যে আমরা আর এক প্রস্ত চা খেয়ে নিলাম। রেস্টুরেন্টে লালমোহনবাবুর আলাপি ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হয়ে গেল। উনি আমাদের টেবিলের দিকে হাসি মুখে এগিয়ে এলেন। নমস্কার, আমার নাম সুশান্ত সোম। ভদ্রলোক ফেলুদাকে নমস্কার করে বললেন, আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলি, তার সঙ্গে আলাপ হলো, তাই ভাবলাম সুযোগ যখন পেয়েই গেছি আপনার সঙ্গেও আলাপটা সেরে নিই। আমি কিন্তু আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। আপনার তদন্তের কথা অনেক পড়েছি। দাঁড়ান, আমার বসও হয়তো আপনাকে দেখলে খুশি হবেন। রেস্টুরেন্টের দরজা দিয়ে আরও দল ঢুকছে। সুশান্তবাবু তাদের দিকেই এগিয়ে গেলেন। জনাচারেক ভদ্রলোক, তার মধ্যে একজন বেশ বয়স্ক, প্রায় বৃদ্ধ বললেই চলে। সুশান্তবাবু তাকে ফিসফিস করে কি বলতে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা উঠে দাঁড়ালো। বসুন বসুন, উঠছেন কেন? আমার নাম সিদ্ধেশ্বর মল্লিক। আমি প্রায় সারা জীবন ক্রাইমের সঙ্গে যুক্ত, কিন্তু এই প্রথম একজন প্রাইভেট ডিটেকটিভকে দেখলাম। ক্রাইমের সঙ্গে যুক্ত মানে? আমি একজন রিটায়ার্ড জজ, বহু অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছি। এখন সে কাজ থেকে অবসর নিয়ে বিশ্রাম করছি। শরীরও কিঞ্চিত ভেঙে পড়েছে, সঙ্গে ডাক্তার নিয়ে ঘুরতে হয়। ছেলেও আছে, বেয়ারাও আছে, আর আছে প্রাইভেট সেক্রেটারি। এই ইনি সুশান্ত, খুব কাজের ছেলে। একে ছাড়া আমার চলে না। আপনারা শ্রীনগরেই থাকবেন? আপাতত, তবে ইচ্ছে আছে কাশ্মীরটা একটু ঘুরে দেখার। আমাদেরও ওই একই প্ল্যান। শ্রীনগরে নিশ্চয়ই আবার দেখা হবে। আপনারা কি হাউস বোটে থাকবেন? হ্যাঁ, হাউস বোটটা একটা ইউনিক ব্যাপার। আমি 64-এ একবার এসে থেকে গেছি। মানে এই এনার সঙ্গে তো আলাপ হলো না। আমিও ক্রাইম। আমি একজন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক। ওরে বাবা, তাহলে তো ক্রিমিনাল ছাড়া সবাই উপস্থিত দেখছি। ঠিক আছে ঠিক আছে, দেখা হবে শ্রীনগরে। আমরা একটু চায়ের ব্যবস্থা দেখি গিয়ে। আকাশ থেকে শ্রীনগর উপত্যকার এক রূপ, আর মাটিতে নেমে আর এক রূপ। চোখ জুড়িয়ে যায় তাতে কোনো সন্দেহ নেই। আর এও ঠিক যে এ জায়গার সঙ্গে দার্জিলিং সিমলার কোনো মিল নেই। শ্রীনগরের দৃশ্য একেবারে অনন্য। সেটা আরো বেশি করে বুঝতে পারলাম ট্যাক্সিতে করে শহরে আসার সময়। শহর থেকে এয়ারপোর্ট 7 মাইল। একবার মনে হয়েছিল উপত্যকা বলে বুঝি অনেকটা কাঠমান্ডুর মতো হবে, কিন্তু তারপর লেক আর ঝিলাম নদী দেখে সে ধারণা একদম পাল্টে গেল। আমাদের যেতে হবে ডাল লেকের দক্ষিণে শহরের রাস্তা বুলেভার্ডে। 8 ঘন্টায় বুলেভার্ডে পৌঁছে গেলাম। লেকের এদিকটা পাকা গাঁথুনি দিয়ে ঘেরা। ঘাট থেকে সিঁড়ি দিয়ে নেমে ছোট নৌকোয় গিয়ে উঠতে হয়।
এই নৌকোকে এখানে বলে শিকারা। ভেনিসে যেমন জলপথে যাতায়াত করে গন্ডোলা, এখানে তেমনই শিকারা। আমাদের হাউসবোটের নাম ওয়াটার লিলি। ওয়াটার লিলি শিকারাও ঘাটেই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা মাল সমেত তাতে গিয়ে উঠলাম। তারপর 50 হাতখানেক গেলেই পাশাপাশি সার বাঁধা হাউসবোট। এই সারি কিছু দূর যাবার পর লেক চওড়া হয়ে গেছে। তারপর আর হাউসবোট নেই, যা আছে সবই লেকের পশ্চিম অংশে। শিকারা থেকে বোটে উঠতে কোনো কসরতের দরকার হয় না, খুবই সহজ ব্যবস্থা। বোটের সামনের দিকে খানিকটা খোলা জায়গা, সেখানে ইচ্ছে করলে বসা যায়। আবার সিঁড়ি দিয়ে ওপরের ডেকে ওঠার বন্দোবস্তও আছে। সেখানে চেয়ারে বসে চারিদিকে দৃশ্য উপভোগ করা যায়, চা খাওয়া যায়, আবার স্রেফ আড্ডাও মারা যায়। ভেতরে ঢুকলে প্রথমেই বসবার ঘর, তারপর সোফা, চেয়ার, কার্পেট ইত্যাদি বৈঠকখানার যাবতীয় সরঞ্জাম রয়েছে। দেওয়ালে ছবি রয়েছে, ফুলদানিতে ফুল রয়েছে, আবার একটা ছোট লাইব্রেরিও আছে। বসবার ঘরের পরে খাবার ঘর, দুটো বেডরুম, বাথরুম ইত্যাদি। সব মিলিয়ে জলের ওপর একটা বাংলো বাড়ি, যাতে সব রকম ব্যবস্থাই আছে। কিচেনও আছে, তবে সেটা পেছন দিকে একটা ছোট্ট আলাদা নৌকোয়। লালমোহনবাবুর মুখে হাসি লেগেই আছে। বললেন, ভাগ্যিস ডিসিশনটা নিয়েছিলাম, এর সমস্ত ক্রেডিট কিন্তু আমার পাও না। তোমার দাদা কিন্তু ভূষণের কথা ভাবেননি। আমি তো আপনার মতো লেখক নই, আইডিয়া আসা উচিত আপনার মাথা থেকে। যাকে এখন আগে একটু চা খেয়ে শিকারায় করে লেকটা একবার ঘুরে দেখা যাক। দুজন চাকর রয়েছে হাউসবোটের সঙ্গে, নাম মেহমুদিয়া আর আব্দুল্লাহ। চা খেয়ে বেরোতে সূর্য হেলে এলো পশ্চিমে। মে মাস হলে কি হবে, বেশ ঠান্ডা। আমাদের কলকাতায় শীতের সময় যে পোশাক পরতে হয়, এখন এখানেও সেই পোশাক পরতে হয়। ফেলুদা বলল, আজ শুধু লেকটা ঘুরে দেখা যাবে, কাল থেকে সাইট সিইং আরম্ভ হবে। বুলেভার্ডের পেছনেই দেখতে পাচ্ছেন পাহাড় রয়েছে 1000 ফুট উঁচু। ওর মাথায় রয়েছে শঙ্করাচার্যের মন্দির, সম্রাট অশোকের ছেলে জালুকের তৈরি। তাছাড়া লেকের পূব দিকে মোগল বাগান রয়েছে, নিশাদবাগ, শালিমার, চশমাশাহী, এগুলোও দেখা চাই। চশমাশাহী স্প্রিং এর জল নাকি একেবারে অমৃত, যেমনই স্বাদ তেমনি ক্ষুধাবর্ধক। লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, ওটা কি? ওটাকে বলে 4 মিনার। দ্বীপটার 4 কোণে 4টে চিনার গাছ রয়েছে। মেহমুদিয়া আর আব্দুল্লাহ শিকারা চালাতে আরম্ভ করলো। আমরা বাঁয়ে গোটা 10 হাউসবোট পেরিয়ে আসল লেকে গিয়ে পড়লাম। দুটো পাশাপাশি হাউসবোট নিয়ে রয়েছেন রিটায়ার্ড জাজ সিদ্ধেশ্বর মল্লিক আর তার সাঙ্গপাঙ্গ। আমরা খোলা লেকে পড়বার আগে একটা বোট থেকে সুশান্ত সোম আমাদের দিকে হাত নেড়ে বললেন, ফেরার পথে একবার ঢু মেরে যাবেন, চায়ের নেমন্তন্ন রইল। ডাল লেকের সৌন্দর্যের বর্ণনা দেবার ভাষা আমার জানা নেই। স্বচ্ছ কাঁচের মতো জল, হাওয়া নেই বলে ঢেউও নেই, তাই আয়নার মতো চারিদিকের পাহাড়গুলো প্রতিফলিত হচ্ছে। এখানে ওখানে পদ্ম, শালুক, শাপলা ফুটে আছে। শিকারা সেগুলোকে পাশ কাটিয়ে চলেছে। লালমোহনবাবুকে কবিতায় পেয়েছে, বললেন, কাশ্মীর সম্পর্কে আমাদের এথেনিয়াম স্কুলের মাস্টার বৈকুণ্ঠ মল্লিকের একটা 8 লাইনের কবিতা আছে। ভদ্রলোক বহু জায়গায় ঘুরেছিলেন, কিন্তু সেই সব জায়গা নিয়ে পদ্যও লিখে গেছেন। কাশ্মীরিটা শুনবেন ফেলুবাবু, এরকম ডিসেন্ট দেখুন। করি নত শির তোমারে প্রণমী কাশ্মীর, কুমারিকার অপর প্রান্তে অবস্থান তব ভারতের উত্তর সীমান্তে। রাজধানী শ্রীনগর, ঝিলমের জলে ধোয়া অপূর্ব শহর, কত হ্রদ, কত বাগ, কত বাগিচা, অন্য নগরের সাথে তুলনা করিতে যাওয়া মিছা। বাহ, দিব্যি। যদিও বুঝলাম সেটা জটায়ুর মনে কষ্ট না দেওয়ার জন্য। কবিতায় লালমোহনবাবুর রুচিটা যে একটু গোলমেলে, তার পরিচয় এর আগেও অনেকবার আমরা পেয়েছি। শুধু কবিতা নয়, ডাল লেকের দৃশ্যে ভদ্রলোককে গানও পেয়েছে। গুনগুন করে কি যেন গাইছেন, জিজ্ঞেস করতে বললেন, উর্দু গজল। অসাধারণ। এদিকে সন্ধ্যের আলো অনেক বেশিক্ষণ থাকে, অন্তত বছরের এই সময়টা। আমরা 7:30টায় যখন ফিরছি তখনও পুরো অন্ধকার হয়নি। সুশান্ত সোম তাঁর হাউসবোটের সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে হাতছানি দিয়ে ডাকলেন, আসুন আসুন, একটু আড্ডা মারা যাক। আমরা এদের বোটের সামনে শিকারা দাঁড় করিয়ে ওপরে উঠলাম।
এদের বোটের নাম রোজমেরি। এদের পাশেই রয়েছে এদের অন্য বোট, সেটার নাম মিরান্ডা। রোজমেরিতে থাকেন সুশান্ত সোম আর জাজ সাহেবের ছেলে, নাম বিজয় মল্লিক। মিরান্ডাতে আছেন মিস্টার মল্লিক, তাঁর ডাক্তার হরিনাথ মজুমদার আর বেয়ারা প্রয়াগ। চায়ের অর্ডার দিয়ে ওপরের ডেকে উঠে সুশান্ত ফেলুদাকে বললেন, আপনার তাস চলে? 3 তাস? অভ্যেস নেই, তবে তাসের প্রায় সব খেলাই মোটামুটি জানা আছে। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? না, ওই নিচের বৈঠকখানায় তাসের আড্ডা জমেছে তো, তাই। এত লোক পেলেন কোথায়? প্লেনে 2 ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বিজয়ের। একজন বাঙালি, নাম সরকার, আর একজন পাঞ্জাবি। 3 জনেই জুয়ারি। আমরা 4 জনে বসলাম। সত্যি কলকাতা যে কোন সুদূরে চলে গেছে তার কোনো হিসেবই নেই। হাউস বোটে টপ ডেকে বসে চা খাওয়ার আয়োজন, এ এক অভাবনীয় ব্যাপার। আমাদের ডান দিকের হাউস বোটে সাহেবরা এসে উঠেছে, সেখান থেকে বিলিতি বাজনার শব্দ আসছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে সাহেব মেম সেই বাজনার সঙ্গে নাচছে সামনের বৈঠকখানায়। ফেলুদা সুশান্তবাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, সিদ্ধেশ্বরবাবু কদিন হলো রিটায়ার করেছেন? 5 বছর। ওর তখন বয়স 60। কিন্তু জজের তো রিটায়ার করার কোনো বাধ্যবাধকতা নেই। ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, অ্যানজাইনা। ভদ্রলোকের রিটায়ার করার ইচ্ছে ছিল না, কিন্তু ডাক্তারের কথায় বাধ্য হয়ে করতে হয়। উনি বহু অপরাধীর প্রাণদণ্ড দিয়েছেন। এক এক সময় বলেন, আমার শেষ জীবনে দুঃখ আছে। এত লোককে ফাঁসিতে পাঠালে তার একটা প্রতিক্রিয়া তো হবেই। উনি ডায়েরি লিখতেন, সে ডায়েরি সব এখন আমার হাতে, কারণ আমি ওর জীবনীটা লিখছি। যদিও সেটা আত্মজীবনী হিসেবেই বেরোবে। সেই ডায়েরিতে উনি যেদিনই কারুর প্রাণদণ্ড দিয়েছেন সেদিনই লাল কালিতে একটা ক্রস দিয়ে রেখেছেন। মাঝে মাঝে ক্রসের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সেটাতে বুঝতে হবে প্রাণদণ্ড দিয়ে নিজেরই মনে একটা প্রশ্ন জেগেছে, এটা ঠিক হলো কিনা। এখন কি করছেন জানেন? ওর যে ডাক্তার মজুমদার, তিনি ভালো মিডিয়াম, তার সাহায্যে প্ল্যানচেট করছেন আর ফাঁসির আসামির আত্মাদের ডেকে এনে তাদের জিজ্ঞেস করছেন তারা সত্যি খুন করেছিল কি না। আত্মা যদি বলে যে হ্যাঁ, সে সত্যিই খুন করেছিল, তাহলে উনি অনেকটা নিশ্চিন্ত বোধ করেন। এখনো পর্যন্ত জাজমেন্টে কোনো ভুল বেরোয়নি। আপনারা কি এখানে এসেও প্ল্যান চেট করবেন নাকি? সেই জন্যই তো ডাক্তারকে একই হাউসবোটে রেখেছেন। ওর অ্যানজাইনাটা তো এখন অনেকটাই কন্ট্রোলে এসে গেছে। আসলে ডাক্তারকে সঙ্গে এনেছেন প্ল্যানচেটের জন্যে। আজ রাত্রেও কি আপনাদের প্ল্যান চেট হবে? না, আজ হয়তো হবে না, কিন্তু 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে নিশ্চয়ই। কেন বলুন তো? আমি ইন্টারেস্টেড। অবশ্যই উনি আমার উপস্থিতি বরদাস্ত করবেন কিনা সেটা একটা প্রশ্ন। সেটা আমি বলে দেখতে পারি। উনি যে আপনার প্রতি বেশ প্রসন্ন সেটা আমি এর মধ্যেই টের পেয়েছি। আর এমনিতে প্ল্যানচেটের ব্যাপারে উনি কোনো গোপনীয়তা অবলম্বন করেন না। যা ফলাফল হয় সবই তো ওর আত্মজীবনীতে যাবে। আমি তো সম্পূর্ণ রেকর্ড রাখছি। তাহলে আপনি একটু জিজ্ঞেস করে জানাবেন। নিশ্চয়ই। আমরা চা খাওয়া শেষ করে আরো কিছুক্ষণ গল্প করে নিজেদের বোটে চলে এলাম। বৈঠকখানায় ঢুকে সোফায় ধপ করে বসে পড়ে লালমোহনবাবু বললেন, হাইলি ইন্টারেস্টিং ম্যান এই জজ সাহেব। ইন্টারেস্টিং তো বটেই, তবে উনি একমাত্র জজ নন যার এইরকম প্রতিক্রিয়া হয়েছে। এরকম ঘটনা দেশে বিদেশে আগেও শোনা গেছে। ভালো কথা, আপনার সঙ্গে আমার পারমিশনটাও চেয়ে রাখবেন। প্ল্যানচেট দেখার সুযোগ মোড়ায় ছাড়া যায় না। দেখতে দেখতে 4 দিন কেটে গেল। এর মধ্যে একদিন শহরটা ঘুরে দেখলাম। লালমোহনবাবু একটা হটশট ক্যামেরা কিনেছেন, তাই দিয়ে পটাপট ছবি তুলছেন। সেগুলো শহরের মাহাত্মায়ন কোম্পানিতে ডেভেলপ আর প্রিন্ট করে দেখা গেল মন্দ ওঠেনি। যদিও লালমোহনবাবুর নিজের মন্তব্য হাইলি প্রফেশনাল মোটেই মানা যায় না। নিশাদবাগ, শালিমার আর চশমা শাহিও এক সকালে বেরিয়ে দেখে এলাম। মনটা চলে গেল সেই জাহাঙ্গীর শাহজাহানের আমলে। এই ট্রিপটা আমরা করেছিলাম মল্লিক ফ্যামিলির সঙ্গে, ফলে তাদের সঙ্গে আলাপটাও আরো জমে উঠল। সিদ্ধেশ্বরবাবু ফেলুদাকে বললেন, আপনি শুনছি আমার প্ল্যানচেট সম্বন্ধে কৌতূহল প্রকাশ করেছেন। আপনি প্ল্যানচেটে বিশ্বাস করেন? আমার মনটা খুব খোলা জানেন। প্ল্যানচেট
স্পিরিচুয়ালিজম ইত্যাদি সম্বন্ধে আমি অনেক পড়েছি। পরলোকের সঙ্গে যোগাযোগ করা যে সম্ভব সেটা বহু জ্ঞানীগুণী ব্যক্তি বলে গেছেন। সেক্ষেত্রে প্ল্যানেটেড সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করার কোনো মানেই হয় না। তবে যেমন সবকিছুর মধ্যেই থাকে, তেমনি এর মধ্যেও ধাপ্পাবাজি চলে। আসলে মিডিয়াম যদি খাঁটি হয় তাহলেই ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ডক্টর মজুমদার একজন উৎকৃষ্ট মিডিয়াম, আপনি একদিন বসে দেখুন না। হ্যাঁ, কিন্তু আমার বন্ধু আর আমার ভাইও আসতে চায়। মনে বিশ্বাস থাকলে কোনো লোকের আশাতেই আমার আপত্তি নেই, আজই আসুন। হ্যাঁ, ভালো কথা, আমি কাদের আত্মা নামাচ্ছি জানেন তো? যেসব লোককে আপনি প্রাণদণ্ড দিয়েছেন তাদের তো? হ্যাঁ, আমি জানতে চাইছি আমার জাজমেন্টে কোনো ভুল হয়েছে কিনা। এখন পর্যন্ত সেরকম ভুল পাইনি। আপনারা রোজ একটি করে আত্মা নামান? একটার বেশিতে ডাক্তারের স্ট্রেন হয়। তাহলে কটায় আসবো? আসুন রাত 10টায়, ডিনারের পর বসা যাবে, তখন চারিদিকটা বেশ নিস্তব্ধ হয়ে যায়। ডিনারের পর আমরা মিস্টার মল্লিকের হাউসবোটে গিয়ে হাজির হলাম। বসবার ঘরে প্ল্যানচেটের ব্যবস্থা হয়েছে। একটা টেবিলকে ঘিরে 5টা চেয়ার রাখা হয়েছে। বুঝলাম চেয়ারগুলো খাবার ঘর থেকে আনা হয়েছে। আমরা আর সময় নষ্ট না করে কাজে লেগে গেলাম। মিস্টার মল্লিক বললেন, আজ আমরা রামস্বরূপ রাউত বলে একটি বিহারি ছেলের আত্মাকে নামাবো। এই ছেলেটির আজ থেকে 10 বছর আগে ফাঁসি হয় এবং আমি সে ফাঁসির জন্য দায়ী ছিলাম। আমার বিশ্বাস এর ফাঁসির দণ্ড হওয়া উচিত ছিল না, কিন্তু জুরির ভার্ডিক্ট ছিল গিল্টি, আর খুনটাও ছিল একটু নৃশংস ধরনের। তাই আমি সাময়িক ভ্রান্তিবশত জেনে শুনেও প্রাণদণ্ডের আদেশ দিই। যদিও আমার মনে এই আদেশের যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ ছিল। কেসটা এমন চতুরভাবে সাজানো হয়েছিল যাতে ছেলেটিকে অপরাধী বলেই মনে হয়। মজুমদার, তুমি তৈরি? আগে হ্যাঁ। জানলার সব পর্দা টেনে দিয়ে ঘরটাকে একেবারে অন্ধকার করে দেওয়া হয়েছিল। আমরা সকলে যে যার জায়গায় বসেছি। আমার ডান দিকে ফেলুদা, বাঁ দিকে লালমোহনবাবু, ফেলুদার ডান পাশে মিস্টার মল্লিক, আর তাঁর পাশে লালমোহনবাবুর বাঁ দিকে ডক্টর মজুমদার। মিস্টার মল্লিক গম্ভীরভাবে বললেন, ছেলেটির বয়স ছিল 19। শার্প চেহারা, নাকের নিচে সরু গোঁফ, গায়ের রং পরিষ্কার। বিহারের ছেলে, নাম রামস্বরূপ রাউত। ছুরি দিয়ে খুনের মামলা। ঘটনাস্থল কলকাতার বাগবাজারের একটা গলি। ছেলেটিকে দেখে কিন্তু খুনি বলে মনে হয়নি। আপনারা নিজেদের কল্পনা অনুযায়ী একটা চেহারা স্থির করে নিয়ে তাতে মনঃসংযোগ করতে চেষ্টা করুন। প্রশ্ন আমি করব, উত্তর মজুমদারের মুখ দিয়ে আসামির কণ্ঠস্বরে বেরোবে। 15 মিনিট এইভাবে অন্ধকারে বসে থাকার পরই বুঝলাম টেবিলটা আস্তে আস্তে নড়তে আরম্ভ করেছে। তারপর আরো জোরে দোলানি শুরু হলো। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। মিনিট খানেক পরে মল্লিক মশাই প্রশ্ন করলেন, তুমি কে? আমার নাম রামস্বরূপ রাউত। ডাক্তারের গলা দিয়ে আওয়াজ বেরোলো বটে, কিন্তু কণ্ঠস্বর সম্পূর্ণ আলাদা। শুনে বেশ গা শিউরে ওঠে। মিস্টার মল্লিক আবার প্রশ্ন করলেন, তোমার ফাঁসি হয়েছিল 1977 সালে। আমি তোমার মৃত্যুদণ্ডের জন্য দায়ী, তা তুমি জানো? জানি। খুনটা কি তুমিই করেছিলে? না, তবে কে করেছিল? চেদিলাল। সে ভয়ানক ধূর্ত ছিল। তার অপরাধ সে খুব চতুরভাবে আমার ঘাড়ে ফেলে পুলিশ আমাকে দোষী সাব্যস্ত করে। আমি সেটা জানি। আমি তোমায় দেখেই বুঝেছিলাম যে তোমার দ্বারা এ খুন করা সম্ভব নয়, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করি। সে নিয়ে এখন আর ভেবে কি হবে? আমি চাই তুমি আমাকে ক্ষমা করো। সেটা আমি খুব সহজেই করতে পারি, তবে আমার আত্মীয় বন্ধুদের মধ্যে যারা জীবিত আছে তারা ক্ষমা করবেন কিনা জানি না। তাদের কথা আমি ভাবছি না।
তোমার ক্ষমাটাই আমার প্রয়োজন। মৃত্যুর পর আর কারোর ওপর কোনো আক্রোশ থাকে না। তোমাকে অনেক ধন্যবাদ। মিস্টার মল্লিক উঠে গিয়ে ঘরের বাতিটা জ্বালিয়ে দিলেন। ডক্টর মজুমদারের জ্ঞান আসতে আরো মিনিট দুয়েক লাগলো। এ এক বিচিত্র অভিজ্ঞতা হলো বটে। মনটা অনেকটা হালকা লাগছে। এই একটি মৃত্যুদণ্ডে যে আমি ভুল করেছিলাম সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, এবং এখন তো বুঝতেই পারছি যে আমার ধারণাই ঠিক। এই প্ল্যানচেট করে কি আপনি নিজের মনটাকে হালকা করতে চান? শুধু তাই নয়, আমার মনে মাঝে মাঝে একটা সন্দেহ জাগে যে আদৌ একজন মানুষ আরেকজনের প্রাণদণ্ড দিতে পারে কিনা। কিন্তু তাহলে খুনির শাস্তি হবে না? হবে, কিন্তু প্রাণদণ্ডের দ্বারা নয়। কারাদণ্ড নিশ্চয়ই চলতে পারে। তাছাড়া অপরাধীর সংস্কারের জন্য রাস্তা বার করতে হবে। ঘড়িতে প্রায় 11টা বাজে, তাই আমরা উঠে পড়লাম। মল্লিক বললেন, আমরা গুলমার্গ যাচ্ছি পরশু, আপনারা আসুন না আমাদের সঙ্গে। সে তো খুব ভালোই হয়। ওখানে কি থাকবেন? এক রাত। গুলমার্গ থেকে খিলেনমার্গ যাব, 3 মাইল পথ। হেঁটেও যাওয়া যায়, ঘোড়াতেও যাওয়া যায়। তারপর ফিরে এসে এক রাত থাকা। এখান থেকেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমাদের ট্রাভেল এজেন্সি আপনাদেরটাও করে দেবে। সেই কথাই রইল। আমরা তিনজনে আমাদের হাউসবোটে ফিরে এলাম। ফেলুদা শুতে যাবার আগে বলল, মল্লিক মশাইয়ের ধারণাটা সম্পূর্ণ সমর্থন করা চলে না। একজন খুনির প্রাণদণ্ড হবে না সেটা মেনে নেওয়া কঠিন। ভদ্রলোকের আসলে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা শক্তির খানিকটা গোলমাল হয়ে গেছে। অবশ্যই একজন জাজের এটা হওয়া অস্বাভাবিক নয়। তবে ভেবে দেখুন, এক কথায় একটা লোকের ফাঁসি হয়ে যাচ্ছে। কতখানি ক্ষমতা দেয়া থাকে একজন জজের হাতে। এই ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে পড়লে একজন বিবেক সম্পন্ন মানুষের মনে সংশয় আসতে পারে বই কি। সেটা অবশ্য ঠিক। শ্রীনগরের সঙ্গে গুলমার্গের কোনো মিলই নেই। এখানে হ্রদ, নদী, বাগবাগিচা ইত্যাদি কিছুই নেই। যা আছে তা হলো ঢেউ খেলানো পাহাড়ের গায়ে মসৃণ ঘন সবুজ ঘাস, যা দেখতে একেবারে মখমলের মতো। আর আছে ঝাউবন আর পাইন বন, আর ইতস্তত ছড়ানো কিছু কাঠের ঘরবাড়ি। সব মিলিয়ে ছবির মতো সুন্দর। এই পাহাড়ের গায়েই গলফ খেলা হয়, আর শীতকালে যখন ঘাস বরফে ঢেকে যায় তখন স্কিইং হয়। শ্রীনগর থেকে টাংমার্গ পর্যন্ত 28 মাইল ট্যাক্সি করেই আসতে হয়। তারপর শেষের চড়াই 4 মাইল যেতে হয় ঘোড়াতে। কলকাতায় থাকতেই ফেলুদা লালমোহনবাবুকে বলে দিয়েছিল যে কাশ্মীরে ঘোড়ায় চড়তে হবে। ভয় নেই, উটের চেয়ে অনেক সহজ। লালমোহনবাবু একেবারে পাকাপোক্ত রাইডিং ব্রিচেস করিয়ে এনেছিলেন। গুলমার্গে ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন, ঘোড়ায় চড়ার মতো সহজ ব্যাপার নাকি আর নেই। আমাদের সঙ্গে মল্লিক মশাইরাও এসেছেন। আমরা আজকের রাতটা গুলমার্গে থেকে কাল এখান থেকে 3 মাইল দূরে আর 2000 ফুট ওপরে খিলেনমার্গ দেখে বিকেলেই শ্রীনগরে ফিরে যাব। থাকার জন্য আমরা পাশাপাশি 2টো কেবিন নিয়েছি। আমাদেরটা ছোট, ওদেরটা বড়। বিকেলে কেবিনের বারান্দায় বসে চা খাচ্ছি, এমন সময় 3 জন ভদ্রলোক এসে হাজির। সুশান্তবাবু, সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয়বাবু, আর একজন যাকে আমরা চিনি না। সুপুরুষ চেহারা, টকটকে রং, বয়স 30-32। সত্যি বলতে কি 3 জনেই মোটামুটি একই বয়সী। সুশান্তবাবু নতুন ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম অরুণ সরকার। ইনি কলকাতায় ব্যবসা করেন। আমাদের সঙ্গে এখানে এসেই আলাপ। জুয়ারিদের একজন বললে বোধহয় আপনার চিনতে আরো সুবিধা হবে। সকলেই হেসে উঠল। সুশান্তবাবু বললেন, আমরা এসেছি কেন এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে আলাপ করতে দুজনেই খুব ব্যগ্র। তাছাড়া শুনছিলাম আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলিও তো নামী লেখক। ওর সব বই নাকি বেস্ট সেলার। লালমোহনবাবু মাথা হেঁট করে হে হে করে একটু বিনয়ের ভাব দেখালেন। বিজয় মল্লিক আর অরুণ সরকারের খাতিরে ফেলুদাকে তার গোটা 2-3 বিখ্যাত কেসের বর্ণনা দিতে হলো। শেষ হয়ে যাবার পর সরকার ফেলুদাকে জিজ্ঞেস করলেন, তা আপনার কি কাশ্মীরে এই প্রথম? হ্যাঁ, এই প্রথম। আমি কিন্তু আপনাকে প্রথমে থেকে কাশ্মীরি ভেবেছিলাম। আপনি বোধহয় এখানে আরেকবার এসেছেন। হ্যাঁ, তা এসেছি,
ইনফ্যাক্ট আমার ছেলেবেলার কয়েকটা বছর শ্রীনগরেই কেটেছে। বাবা এখানে একটা হোটেলে ম্যানেজারই করতেন। তারপর বছর 20 আগে আমরা কলকাতায় চলে যাই। এখানকার ভাষা আপনার জানা নেই? তা অল্প বিস্তর আছে বই কি। এবার ফেলুদা বিজয় মল্লিকের দিকে ফিরল। আপনার বাবার প্ল্যানচেট সম্বন্ধে আপনার কোনো কৌতূহল নেই? বিজয়বাবু বেশ জোরের সঙ্গে মাথা নেড়ে না বললেন। বাবার ভীমরতি ধরেছে। একজন খুনি মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পেয়ে যাবে, এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। আপনি সে কথা বাবাকে বলেননি? বাবার সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। উনি আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না, আমিও ওর ব্যাপারে কিছু বলি না। আইসি। তবে বাবা যা করছেন তা করে যদি শান্তি পান তাহলে আমার কিছু বলবার নেই। আপনার মা নেই? না, মা বছর 4 হলো মারা গেছেন। আর ভাই বোন? এক দাদা ছিল, আমেরিকায় ইঞ্জিনিয়ারিং করত, সে গত বছর মারা যায়। তার মেম সাহেব বউ আর এই দেশে আসেনি। এক বোন আছে, তার স্বামী ভোপালে কাজ করে। আমার বিশ্বাস আপনার কাশ্মীরের দৃশ্য সম্পর্কে খুব একটা কৌতূহল নেই। কি করে বুঝলেন? কারণ যে পরিমাণ সময় ঘরে বসে তাস খেলে কাটান। আপনি ঠিকই বলেছেন, আমার মনে কাব্য টাব্য নেই। আমি কাঠখোট্টা মানুষ, আমার 2-1 বন্ধু আর 2 প্যাকেট তাস হলেই হলো। আমি কিন্তু তাসও খেলি, আবার দৃশ্যও দেখি। সেটা বোধহয় ছেলেবেলায় কাশ্মীরে থাকার জন্য হয়েছে। যাই হোক, আমাদের কিন্তু তাসের সময় হয়ে যাচ্ছে। আজ সুশান্তকে দলে নিয়েছি, আপনারা কেউ? আমরা ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো। আপনারা এখন কিছুক্ষণ খেলবেন তো? 11টা পর্যন্ত তো বটেই। তাহলে ফিরে এসে একবার ডু মারবো। বেশ, কাল আবার দেখা হবে। আসি। 3 ভদ্রলোক গুড বাই করে চলে গেলেন। লালমোহনবাবু বললেন, অলরাইট, এখন না বেরিয়ে আফটার ডিনার ওয়াকে বেরোলে ভালো হতো না? তথাস্তু। এখানে কেবিনের সঙ্গে বাবুর্চি রয়েছে। তাকে বলে দিয়েছিলাম রাত্রিরে ভাত আর মুরগির কারি খাবো। দেখলাম দিব্যি রান্না করে। 8:30টার মধ্যে খাওয়া হয়ে গেল। এত তাড়াতাড়ি ঘুম আসবে না, তাই 3 জনেই বেশ উৎসাহের সঙ্গে রাতের গুলমার্গ শহর দেখতে বেরোলাম। নিরিবিলি শহর, তার মধ্যে দিয়ে 3 জনে হেঁটে চলেছি। পথে যে লোক একেবারেই নেই তা নয়, ভারতীয়দের মধ্যে বিদেশি ট্যুরিস্টও মাঝে মাঝে চোখে পড়ে। সত্যি বলতে কি, হিসেব নিলে বোধহয় বিদেশি ট্যুরিস্টই সংখ্যায় বেশি হবে। লালমোহনবাবু এখনও গুনগুন করে গজল গাইছেন। খালি শীতের জন্য গলায় মাঝে মাঝে অযথা গিটকিরি এসে যাচ্ছে। কি হলো, শীত লাগছে? তা লাগছে, তবে মনে হয় খুব স্বাস্থ্যকর ঠান্ডা। তা হতে পারে, কিন্তু আমার মনে হয় এসব জায়গায় বেশি রাত না করাই ভালো। চতপসে ফেরা যাক। আমরা উল্টো মুখে ঘুরলাম। শহর আর আমাদের কেবিনের মধ্যে একটা ব্যবধান আছে। সেখানটা বসতি নেই বললেই চলে। আমরা সেই জায়গাটা দিয়ে হাঁটছি, এমন সময় হঠাৎ একটা ব্যাপার ঘটল। একটা কি জানি জিনিস শন শন শব্দ করে আমাদের মাথার পাশ দিয়ে গিয়ে রাস্তার ধারে একটা গাছের গায়ে লেগে মাটিতে পড়ে গেল। আমাদের মাথা বলছি, কিন্তু আসলে সেটা ঠিক ফেলুদার কান ঘেঁষেই বেরিয়ে গেল। ফেলুদার কাছে টর্চ ছিল, সেটা জ্বালিয়ে গাছের তলায় ফেলতেই দেখা গেল বেশ বড় একটা পাথর। সেটা ফেলুদার মাথায় লাগলে নির্ঘাত একটা কেলেঙ্কারি কাণ্ড হতো। প্রশ্ন হচ্ছে, কে এই লোকটা যে এভাবে আক্রমণটা করলো, আর এর কারণই বা কি? আমরা তো সবে এখানে এসেছি, এখনো গোলমেলে ব্যাপার কিছুই ঘটেনি। তদন্তের তো কোনো প্রশ্নই উঠছে না। তাহলে এই হুমকির মানে কি? কেবিনে ফিরে এসে ফেলুদা গম্ভীরভাবে বলল, ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। আমাকে পছন্দ করছে না কেউ, এবং গোয়েন্দাকে হটানোর চেষ্টার একটাই কারণ হতে পারে, কোনো কুকীর্তি হতে চলেছে। অথচ সেটা যে কি সেটা আন্দাজ করার কোনো উপায় নেই। আপনার সেই .32 কোল্ট রিভলভারটা আশা করি এনেছেন? ওটা বাক্সেই রাখা থাকে, কিন্তু রিভলভার ব্যবহার করার সময় এখন এলো কই? কোনো ক্রাইম তো ঘটেনি এখনো। যাই হোক, রাত্রিরের দরজা জানলা সব বন্ধ করে শুতে হবে। এখানে একদম রিস্ক নেওয়া চলবে না মশাই। আশ্চর্য ব্যাপার, আপনার সঙ্গে ছুটিতে কোথাও বেরোলেই কি একটা গন্ডগোল শুরু হবে নাকি? যাই, ওদের সঙ্গে একটু তাস পিটিয়ে আসি। আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরবো।
আপনারা শুয়ে পড়ুন। আগেই বলেছি যে খিলেনমার্গ যেতে হলে 3 মাইল পাহাড়ি রাস্তা দিয়ে 2000 ফুট ওপরে উঠতে হয়। আমরা 2 কেবিনের বাসিন্দারা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়ব। সেটাই করা হলো। আমাদের মধ্যে এক মিস্টার মল্লিকই ঘোড়া নিলেন, আর অন্য সকলে হেঁটে যাওয়া স্থির করলাম। শুনেছি পথের দৃশ্য অতি চমৎকার, আর দুপাশে অনেক ফুল গাছ। লালমোহনবাবু বললেন, এই 7 দিনে এনার্জি বেড়ে গেছে মশাই। হেঁটে 2000 ফুট পাহাড়ে ওঠাটা কোনো ব্যাপার বলে মনে হচ্ছে না। সত্যিই পথের দৃশ্য অপূর্ব। আমরা 3 জনে মোটামুটি একসঙ্গে হাঁটছি, বাকি ওদের দল ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। আমরা দলে আছি সব শুধু 9 জন। আমরা 3 জন, মিস্টার মল্লিক, বিজয় মল্লিক, ডক্টর মজুমদার, সুশান্তবাবু, মিস্টার সরকার আর বেয়ারা প্রয়াগ। প্রায় 2 ঘন্টা লাগলো 2000 ফুট উঠতে, আর উঠেই এক আশ্চর্য দৃশ্য আমাদের হকচকিয়ে দিল। আমরা একটা পাহাড়ের পিঠে এসে উপস্থিত হয়েছি। মাটিতে বরফ, সামনে বরফের পাহাড়, আর উল্টো দিকে ছড়িয়ে আছে গাছপালা, নদীর হ্রদ সমেত দিগন্ত বিস্তৃত উপত্যকা। আর তারও পিছনে আকাশের গায়ে যেন খোদাই করা রয়েছে নাঙ্গা পর্বত। এই বোধহয় ক্লাইম্যাক্স। কাশ্মীরে এর চেয়ে সুন্দর আর কিছু আছে কি? লালমোহনবাবু ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, বারবার বলছেন, আসুন 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 আসুন, একটা গ্রুপ তুলি। এই এই বরফের ওপর দাঁড়িয়ে আসুন 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 আসুন। হঠাৎ বাকি দল থেকে একটা শোরগোল শোনা গেল। সেটা একটা প্রশ্নের আকার নিয়ে আমাদের কানে এলো। মন্টু কই? মন্টু, মন্টু! প্রশ্নটা করেছেন মিস্টার মল্লিক অত্যন্ত ব্যস্ত কণ্ঠে। বুঝতে অসুবিধে হলো না যে মন্টু হলো বিজয় মল্লিকের ডাকনাম, কারণ দলের মধ্যে একমাত্র তিনিই অনুপস্থিত। কোথায় গেলেন ভদ্রলোক? এতই পিছিয়ে পড়েছেন নাকি? না, তা তো হতে পারে না। এরা একটু ছাড়াছাড়িভাবে হাঁটছিলেন ঠিকই, কিন্তু বিজয়বাবু কি একেবারে দলছুট হয়ে গিয়েছিলেন? এবার সুশান্ত সোমের গলা শোনা গেল। আপনি এখানেই থাকুন মিস্টার মল্লিক, আমরা নিচে খোঁজ করে আসছি। যেমন কথা তেমন কাজ, আর এই অনুসন্ধানের পার্টিতে আমরাও যোগ দিলাম। যে পথ দিয়ে ওপরে উঠেছি এবার সেই পথ দিয়েই নেমে যাওয়া। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। লোকটা গেল কোথায়? সুশান্তবাবু গলা তুলে চিৎকার দিলেন, বিজয় বাবু! বিজয় বাবু! কোনো উত্তর নেই। মিনিট 15 নামার পরেই হঠাৎ লালমোহনবাবু এক জায়গায় এসে থমকে গেলেন। তাঁর দৃষ্টি একটা ঝোপের দিকে। ফেলুদা আর এক মুহূর্ত দ্বিধা না করে দৌড়ে গেল ঝোপটার দিকে, কারণ পাতার ফাঁক দিয়ে একটা জুতো দেখা যাচ্ছে। পাহাড়ে ওঠার বুট। মিস্টার সোম! মিস্টার সোম দৌড়ে পৌঁছে গেল ফেলুদার পাশে, তার পেছনে বাকি 4 জন। ঝোপের পিছনে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন বিজয় মল্লিক। ফেলুদা নাড়ি টিপেই বলল, হি ইজ অ্যালাইভ। মনে হয় মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেছেন। কাছেই একটা ঝর্ণা ছিল, তার থেকে আঁচলা করে জল এনে মুখে ঝাপটা দিতে ভদ্রলোক চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে মাথা নাড়লেন। তারপর অস্ফুট স্বরে প্রশ্ন করলেন, কোথায়? আপনার এই অবস্থা কি করে হলো? কেউ ধাক্কা মারলো। আপনি যেখানে পড়েছেন মনে হয় আপনাকে অনেক উপর থেকে গড়িয়ে পড়তে হয়েছে। হ্যাঁ, তাই। একটা ফুল দেখছিলাম, ঝুঁকে পড়ে। অজ্ঞানটা হয়েছেন এই গাছের গুঁড়িতে মাথা ঠোকা খেয়ে? তাই হবে। আপনি দেখুন তো উঠতে পারেন কিনা। ফেলুদা ভদ্রলোকের 2 হাত ধরে নিজের কাঁধের ওপর রেখে উঠে দাঁড়ালো। একটু টলমলো অবস্থার পর ভদ্রলোক দেখলাম নিজেকে সামলে নিলেন। ফেলুদা এবার মাথাটা দেখে বলল, একটা জায়গায় চোট লেগেছে, রক্ত বেরোয়নি, তবে জায়গাটা ফুলে গেছে। 2-3 দিন একটু ভোগাবে আপনাকে। এখন আপনি ফিরে চলুন। একটা ঘোড়ার ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো হয়, তা না হলে আস্তে আস্তে হেঁটে চলুন। পরে একসময় আপনার সাথে একটু কথা বলার ইচ্ছে রইল। বিজয়বাবু এতক্ষণে মোটামুটি চাঙ্গা হয়ে গেছেন। কেবল 2-1 বার মাথার একটা বিশেষ জায়গায় আলতো করে হাত বোলালেন। আমি মনে মনে ভাবছি, ভদ্রলোকের এই দশা করল কে এবং কেন?
গুলমার্গ ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। আমরা যে যার কেবিনে চলে গেলাম। ফেলুদা বলল, আগে একটু চা খাওয়া দরকার। খানসামাকে চায়ের অর্ডার দেওয়ার পর লক্ষ্য করলাম ফেলুদার ভুরুটা অস্বাভাবিক রকম কুঁচকে আছে। চায়ের পর দেখি বিজয়বাবু নিজেই এসে হাজির, সঙ্গে সুশান্তবাবু আর মিস্টার সরকার। বাধ্য হয়েই আপনার কাছে আসতে হলো। আমি এত হতভম্ব আর জীবনেও হইনি। আপনার উপর আক্রোশ থাকতে পারে এমন কেউ নেই এখানে? কে থাকতে পারে বলুন? তাহলে তো সুশান্ত বা ডক্টর মজুমদার বা মিস্টার সরকারের কথা বলতে হয়। সে তো হাস্যকর ব্যাপার হতো। কাশ্মীরে এসে পূর্ব পরিচিত কারোর সঙ্গে দেখা হয়নি? না। কলকাতাতে এমন কেউ নেই যার আপনার উপর কোনো আক্রোশ থাকতে পারে? আমি তো সেরকম কারোর কথা জানি না। আপনি তো কলকাতাতেই পড়াশোনা করেছেন। হ্যাঁ। গ্র্যাজুয়েট? হ্যাঁ, স্কটিশ চার্চ কলেজ। মোটামুটি নির্ঝঞ্ঝাট ছাত্র জীবন ছিল? না, মানে ঠিক তা বলা যায় না। কেন? ওই কলেজের সেকেন্ড ইয়ারে থাকতে কুসঙ্গে পড়ি, নেশাধরি, ড্রাগস। হার্ড ড্রাগস? হ্যাঁ, কোকেন, মরফিন। তারপর? বাবা টের পেয়ে যান। বাবা তো তখনও জজিয়াতি করতেন? হ্যাঁ। তারপর? তিনি আমার এই অভ্যাস ছাড়ানোর অনেক চেষ্টা করেন, কিন্তু পারেন না। তারপর আশা ছেড়ে দেন। এই অবস্থাতেও আপনি গ্র্যাজুয়েট হতে পেরেছিলেন? আমি খুবই ভালো ছাত্র ছিলাম মিস্টার মিত্র। আপনি বাড়িতেই থাকতেন? কিছুদিন ছিলাম, তারপরে আর পারিনি। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি। কানপুরে এক আশ্চর্য লোকের সাথে আলাপ হয়। সাধুই বলতে পারেন, নাম আনন্দ স্বামী। তখন আমি নেশায় মত্ত, জানেন। কিন্তু ওনার সংস্পর্শে এসে আমার নেশা চলে যায়। একে মিরাকেল ছাড়া আর কিছুই বলা যায় না। আমি আবার আগের অবস্থাতেই ফিরে যাই। তারপর বাড়ি ফেরেন? হ্যাঁ, বাবা আমার সমস্ত দোষ ক্ষমা করে দেন। তখন আপনার বয়স কত? এই 27-28 হবে। তারপর আপনি চাকরি করেন? বাবাই একটা ফার্মে ঢুকিয়ে দেন। আমি এখনো সেখানেই আছি। আপনার জুয়ার প্রতি একটা আসক্তি আছে না? তা আছে। সেটা কোনো সমস্যার সৃষ্টি করছে না তো? না। আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনার কোনো শত্রু আছে কিনা, আপনি কি বলবেন? দেখুন, যতদূর জানি আমাকে খুন করতে চাইবে এমন কোনো শত্রু আমার নেই। ছোটখাটো শত্রু বোধহয় সকলেরই থাকে। তার পিছনে ঈর্ষা থাকতে পারে। এটা যে অস্বাভাবিক নয় সেটা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন। 100 বার। এবার আরো দু একজন সম্বন্ধে আপনাকে আরো দু একটা প্রশ্ন করে নিই। ডক্টর মজুমদারকে আপনি কতদিন ধরে চেনেন? উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। আজ প্রায় 15 বছর হলো। বেশ। এবার সুশান্ত বাবুকে একটা প্রশ্ন। বলুন। আপনি কতদিন হলো মিস্টার মল্লিকের সেক্রেটারির কাজ করছেন? ওর রিটায়ার করার সময় থেকেই, তার মানে 5 বছর। বেয়ারা প্রয়াগ কতদিন আছে? ও আন্দাজ 5 বছর। মিস্টার মল্লিকের পুরনো বেয়ারা মকবুল হঠাৎ মারা যায়, তারপর উনি প্রয়াগকে রাখেন। বেশ, আজ এই পর্যন্তই থাক। তবে পরে দরকার হলে আবার প্রশ্ন করতে পারি তো? নিশ্চয়ই। কি মশাই, আবার জেগে সেই? শ্রীনগর ফিরে এসে আমরা সকালে বোটের উপরের ডেকে বসে চা খাচ্ছিলাম, এমন সময় লালমোহনবাবু মন্তব্যটা করলেন। যেই কে সেই, যা বুঝছি ছুটি ভোগ মানেই দুর্ভোগ। ক্রাইম যেন আমাদের পেছনে ওত পেতে থাকে। একটু আরাম করলেই ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে এবার যেরকম হতভম্ব হয়েছি সেরকম কখনো হয়েছি বলে তো মনে পড়ে না। কোনো খুঁটিই যেন খুঁজে পাচ্ছি না যেটা ধরে একটু এগোবো। সব অন্ধকার। ফেলুদা তারপর কিছুক্ষণ চুপ থেকে চাটা শেষ করে একটা চারমিনার ধরিয়ে বলল, সুশান্ত বাবুকে বলতে হবে একবার যদি মিস্টার মল্লিকের ডায়েরিগুলো দেন। ও ডায়েরি নিয়ে আপনার কি লাভ? কিসে কি কাজ দেয় তা আগে থেকে কেউ বলতে পারে? অবশ্য মিস্টার মল্লিকের রাজি হওয়া চাই। সেটা সুশান্ত বাবুকে একবার জিজ্ঞেস করতে হবে। সে তো এখনই পারেন। ওই তো সুশান্ত বাবু। সত্যিই দেখি ভদ্রলোক শিকারা করে বুলেভার্ডের দিক থেকে ফিরছেন, সঙ্গে কিছু খরিদ করা জিনিসপত্র। ফেলুদা ডেকের রেলিংয়ের পাশে ঝুঁকে পড়ে ডাক দিল, ও মশাই, 1 মিনিট এদিকে আসতে পারেন? শিকারাটা আমাদের বোটের কাছে চলে এলো। ফেলুদা বলল, মিস্টার মল্লিকের ডায়েরিগুলো কি আপনি সঙ্গে এনেছেন? সবগুলো 24টা আছে। ওগুলো 2-3টে করে ধার নিতে পারি? মল্লিক ফ্যামিলি সম্বন্ধে আরেকটু জানতে না পারলে আমি এই নতুন পরিস্থিতির ঠিক কিনারা করতে পারছি না।
আমার মনে হয় ডায়েরিগুলো পড়লে কিছুটা সুবিধে হতে পারে। আমি একবার সাহেবকে জিজ্ঞেস করি। নিশ্চয়ই। আমার মনে হয় না উনি কোনো আপত্তি করবেন, কারণ আপনারা তো সবই শুনেছেন ওর মুখ থেকে। আধ ঘন্টার মধ্যে সুশান্তবাবু 4টে পুরনো ডায়েরি সঙ্গে নিয়ে আমাদের হাউসবোটে এসে হাজির। বললেন, এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন জীবনী যখন বেরোবে তখন তো সবই জানাজানি হয়ে যাবে, কাজেই এখন পড়তে দিতে আর কি আপত্তি থাকতে পারে। আর ক্রাইমের কথাই যদি হয় তাহলে সবই তো খবরের কাগজের রিপোর্টে বেরিয়েছে। এগুলো দেখা হয়ে গেলে আরেক সেট আমি আপনার কাছ থেকে চেয়ে আনবো। তবসে তুই আর লালমোহন বাবু বরং যা, মানসবল লেকটা দেখে আয়। আমি এখন একটু ঘরে বসে কাজ করব। ভালো কথা। আপনারা পেহেলগাঁও যাবেন না? ইচ্ছে তো আছে। তা কবে যাবেন? আমার মনে হয় আমাদের সঙ্গে গেলেই ভালো। আমরা পরশু যাচ্ছি। ভেরি গুড। মানসবল লেকের মতো স্বচ্ছ জল আমি আর কোনো লেকে দেখিনি। জলের একেবারে তলা অবধি উদ্ভিদ দেখা যায়, ভারী অদ্ভুত লাগে দেখতে। লালমোহনবাবু দৃশ্য উপভোগ করলেন ঠিকই, কিন্তু বুঝতে পারছিলাম মাঝে মাঝে ওর ফেলুদার তদন্তের কথা মনে পড়ে যাচ্ছে। একবার বললেন, তোমার দাদা ওই ডায়েরিগুলো পড়ছেন কেন জানি না। দেখো, যাদের একবার ফাঁসি হয়ে গেছে তারা তো আর খুন খারাপি করতে পারবে না। সেটা ফেলুদাকেই বুঝতে দিন না। মানসবল শ্রীনগর থেকে 18 মাইল দূরে। আমাদের ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধে 6:30। ফেলুদা দেখলাম বৈঠকখানায় সোফায় বসে তখনও ডায়েরি নিয়ে পড়ছে। বলল সারাদিনে 12টা ডায়েরি পড়ে শেষ করেছে এবং সবকটাই নাকি বেশ ইন্টারেস্টিং। কোনো কাজ হলো কি? কাজ কিসে হয় সেটা অনেক সময় আগে থেকে বোঝা যায় না। আপাতত আমার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা। নতুন তথ্য কিছু বেরিয়েছে, শুধু ডায়েরি থেকে নয়। যেমন বিজয়বাবু বলেছেন যে সেদিন উনি ঘাড়ে ধাক্কা খেয়েছিলেন, তখন একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করেছিলেন। আমার মতে সেটা আংটি ছাড়া আর কিছুই হতে পারে না। তবে তাতেও যে খুব সুবিধা হচ্ছে তা নয়, কারণ আংটি এখানে 3 জন পরেন, সুশান্তবাবু, মিস্টার সরকার আর প্রয়াগ। আর যদি এ দলের বাইরে কেউ থাকে তাহলে তো চমৎকার, তাহলে আমাদের কোনো তদন্তই কাজ দেবে না। কিন্তু সেরকম দল কি বেশি ছিল? তা ছিল না ঠিকই। আমার তো একটিও মনে পড়ছে না। একটি ছিল পাঞ্জাবি দল, তবে তাদের 5 জনের মধ্যে 3 জনই ছিল ঘোড়ার পিঠে। আশা করি আর কোনো গোলমাল হবে না। আপনার মুখে ফুলচন্দন পড়ুক। ভূস্বর্গে এসে এসব ঝামেলা ভালো লাগে না, বিশেষ করে যখন বুদ্ধি খাটাবার কোনো স্কোপ পাওয়া যাচ্ছে না। পেহেলগাম যাওয়ার আগে আমরা শ্রীনগরে আর একদিন ছিলাম। তার মধ্যে ফেলুদা মিস্টার মল্লিকের বাকি ডায়েরিগুলো পড়া শেষ করে ফেলল। কি বুঝলেন মোরাই? অন্তত 6টা প্রাণদণ্ড সম্পর্কে উনি নিশ্চিত যে সেগুলো অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং সেগুলোতে তিনি ভুল করেছেন। এই 6টা কেসেই কারাদণ্ড দেওয়া উচিত ছিল। একটি বিশেষ কেস, সেখানে আবার আসামি হচ্ছেন কাশ্মীরি, নাম সপ্রু। সেখানে ফাঁসির হুকুম দেওয়ার পরে মল্লিকের খুব অনুশোচনা হয়। তারপরেই অবশ্যই ওনার অ্যানজাইনার পেন আরম্ভ হয় এবং উনি কিছুদিনের মধ্যে রিটায়ার করেন। পেহেলগাম শ্রীনগর থেকে 60 মাইল, লিদার উপত্যকায় ছোট্ট শহর। এক পাশ দিয়ে খরস্রোতা লিদার নদী বয়ে গেছে, তাতে সাহেবরা ট্রাউট মাছ ধরে। শহরের উত্তর পূর্ব দিকে বরফের পাহাড় দেখা যায়। আগে এখানে হোটেল টোটেল ছিল না, এখন অনেক হয়েছে। তবে এখনো ইচ্ছে করলে তাঁবু ভাড়া নিয়ে নদীর ধারে থাকা যায়। আমরা সেভাবেই থাকবো বলে ঠিক করলাম। 4টে ট্যাক্সি করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। চমৎকার পাহাড়ি রাস্তা দিয়ে 12টার মধ্যে আমরা পেহেলগাম পৌঁছে গেলাম। শহরটা এক পেশে, নদীর পশ্চিম দিকে শুধু পাহাড়, বাড়িঘর কিছুই নেই। আর পূব দিকে পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট নিয়ে ছবির মতো শহর। আমাদের তাঁবুর জন্য আগেই বলা ছিল। গিয়ে দেখি যে তাঁবু খাটাবার তোড়জোড় শুরু হয়ে গেছে। এ তাঁবু স্পেশাল ধরনের মজবুত তাঁবু। এতে ডাইনিং রুম, বেডরুম, অ্যাটাচড বাথরুম সবই আছে। আমাদের একটা তাঁবু আর মল্লিকদের 2টো। সামনে 20 হাতের মধ্যে দিয়ে তোড়ে বয়ে চলেছে লিদার নদী, তার একটানা শব্দ কখনো থামে না। লালমোহনবাবু হলিউডের ছবির কথায় চলে গেলেন। বললেন, মশাই, একমাত্র ওয়েস্টার্ন ছবিতে এরকম আউটডোর লাইফ দেখেছি।
আমাদের আবার কোনোদিন এরকম ভাবে থাকতে হবে ভাবতেই পারিনি। দুপুরে তাঁবুতে লাঞ্চ খেয়ে, এখানেও সঙ্গে কিচেন রয়েছে, সবে বাইরে বেরিয়েছি, এমন সময় দেখি সুশান্ত সোম আমাদের তাঁবুর দিকে আসছেন। লাঞ্চ হলো? হ্যাঁ। এখান থেকে 8 মাইল দূরে চন্দনবাড়ি বলে একটা জায়গা আছে, জানেন তো? যেখানে একটা বরফের ব্রিজ আছে যেটা সারা বছর থাকে, হ্যাঁ। সেটা দেখতে যাওয়ার মতলব করছেন নাকি? হ্যাঁ, সবাই একসঙ্গে দেখতে গেলে তো ভালোই হয় নাকি? তবে আজই সবে এলাম, আজ ভাবছিলাম পেহেলগাঁওটাই ঘুরে দেখব, চন্দনবাড়ি কাল গেলে হয় না? হ্যাঁ, আমাদেরও তো সেই আইডিয়া। আমি শুধু আপনাদের ইনভাইট করতে এলাম। অবশ্যই একসঙ্গে যাব। আমাকে ছাড়া বোধহয় আপনাদের আর চলবে না। এর মধ্যে যা একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল, এটাকে তো অ্যাটেম্পটেড মার্ডার ছাড়া আর কিছুই বলা যায় না। বিজয়বাবুর খুব ভাগ্য ভালো যে উনি বেঁচে গেলেন। তাহলে কাল 2টো নাগাদ যাওয়া যাক। এখান থেকে 8 মাইল ঘোরা করে যেতে হয়, লাঞ্চ করে বেরিয়ে পড়া যাবে। প্রয়াগ, প্রয়াগ, প্রয়াগ। মিস্টার মল্লিক ডাকতে ডাকতে তাঁবু থেকে বেরিয়ে এসেছেন, তাঁর চোখে ভ্রুকুটি। এদিকে প্রয়াগ সামনেই নদীর ধারে হাত মুখ ধুচ্ছে। বোধহয় নদীর শব্দের জন্য শুনতে পাচ্ছে না। ও এমনিতেই কানে একটু খাটো, 3 বার না ডাকলে উত্তর দেয় না। প্রয়াগ এবার ডাক শুনে মনিবের কাছে দৌড়ে গেল। হ্যাঁ হুজুর। যাও, আমার লাঠিটা নিয়ে এসো। হুজুর। কিছুক্ষণ থেকেই দেখছিলাম ফেলুদা প্রয়াগকে এক দৃষ্টি লক্ষ্য করছে। কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। ইতিমধ্যে অন্য তাঁবুটা থেকে বিজয়বাবু আর মিস্টার সরকারও বেরিয়ে এসেছেন। সরকার এঁদের সঙ্গ ছাড়েননি, মনে হয় পুরো ট্যুরটাই এদের সঙ্গেই ঘুরবেন। আচ্ছা, আমরা কাল চন্দনবাড়ি যাচ্ছি বললেন সুশান্তবাবু। সকলে প্রস্তাবে সায় দিল। ফেলুদা বলল, তোরা দুজনে ডেক চেয়ার নিয়ে নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ কর। আমি একটু পাহাড়ি পথে ঘুরে আছি, মাথাটা একটু পরিষ্কার করা দরকার। কতক্ষণের জন্য যাবে? এই ঘন্টাখানেক। অমশাই, সঙ্গে আপনার বিশ্বস্ত অস্ত্রটি আছে তো? তাজ। ফেলুদা চলে গেল। লালমোহনবাবুর মাথায় একটা নতুন গল্পের প্লট এসেছে, সেটা আমাকে শুনিয়ে পরখ করে দেখে নিলেন। আমি আবার কিছু ইমপ্রুভমেন্ট সাজেস্ট করলাম। এই করতে করতে প্রায় ঘন্টা দেড়েক বেরিয়ে গেল। নদীর ধারে বসে থাকলে বোরিং লাগে না, তাই সময়টা বেশ কেটে যাচ্ছিল। এমন সময় লালমোহনবাবু বললেন, 2 ঘন্টা হতে চললো, তবু তোমার দাদা তো এখনো এলেন না। সত্যি তো, এটা আমার খেয়ালই হয়নি। কি করা যায় বলো তো? ফেলুদার সঙ্গে থেকে থেকে আমারও অভ্যেস হয়ে গেছে মুহূর্তে ডিসিশন নেবার। আমি উঠে পড়লাম। চলুন ওকে খুঁজতে বেরোই। চলো। ফেলুদা কোন রাস্তা ধরেছে সেটা আমরা জানতাম। আমরা দুজনে সেই পাহাড়ি পথে চড়াই ধরে রওনা দিলাম। পাইন বনের মধ্যে দিয়ে পথ, পরিবেশ চমৎকার, কিন্তু আমাদের সেসব উপভোগ করবার মতো মনের অবস্থা নেই। ফেলুদা বলেছিল 1 ঘন্টায় ফিরবে। এ বিষয়ে ওর কথা নড়চড় হয় না। কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। 8 ঘন্টা হাঁটার পরেই যা খুঁজছিলাম তা পেয়ে গেলাম। একটা ঝোপের ধারে মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে আছে ফেলুদা। আমার গলা মুহূর্তে শুকিয়ে গেল। লালমোহনবাবু পালস ধরেই বললেন, বেঁচে আছেন, বেঁচে আছেন, কোনো চিন্তা নেই। ফেলুদাও নড়ে চড়ে উঠল। তারপরেই উঠে বসে মাথার পেছনে হাত দিয়ে মুখটা বিকৃত করে বলল, এবার মিস করেনি রে, একেবারে মোক্ষম লক্ষ্যভেদ। উঠতে পারবে? নিশ্চয়ই, ব্যথা তো মাথায়। ফেলুদা উঠে পড়ে আমাদের দুজনের কাঁধে ভর করে কয়েক পা হেঁটে বলল, ঠিক আছে, হাঁটতে পারবো। কিন্তু কাউকে কি দেখতে পেলেন? তাহলে তো তদন্ত ফুরিয়ে যেত। সে লোক অত কাঁচা নয়। কটা দিন যাক, আর একটু মাথা না খাটালে চলছে না। অবশ্যই ব্যথাটা কমলে। রাত্রিরে মিস্টার মল্লিকের তাঁবুতে আবার প্ল্যানচেট হলো। বলা হয়নি এর মধ্যে শ্রীনগরে আর একদিন প্ল্যানচেট হয়েছিল, যাতে আমরাও উপস্থিত ছিলাম। শ্বাসমল বলে এক মৃত্যুদণ্ডে দণ্ডিত আত্মা এসে বলল যে সে সত্যিই খুন করেছিল। আজকের প্ল্যানচেটে ফেলুদা ডায়েরি পড়ে যার কথা বলেছিল, সেই কাশ্মীরি মিস্টার মনোহর সাপরুর আত্মা নামানো হলো। আশ্চর্য মিডিয়াম ডক্টর মজুমদার, 10 মিনিটের মধ্যেই আত্মা চলে আসে। সাপরুর আত্মা প্রশ্ন করল, আমাকে কেন ডেকেছ? তোমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলাম আমি। যে খুনের মামলার আমি ছিলাম জাজ। সেটা আমি জানি। আমার বিশ্বাস ছিল খুনটা তুমি করনি। খুন করেছিল হরিদাস ভগত। পুলিশ ভুল তদন্ত করেছিল।
কিন্তু এখন আর তাতে কিছু এসে যায় না। কিন্তু আমি যে সেই ৭৮ সাল থেকে দুশ্চিন্তায় ভুগছি। তুমি কি আমার কাছে ক্ষমা চাও? হ্যাঁ, বেশ, করলাম তোমাকে ক্ষমা। আমি আসি। প্ল্যানচেট শেষ হলো। মিস্টার মল্লিক আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমরা নিজেদের তাঁবুতে ফিরে এলাম। বালিশে মাথা রাখা 10 মিনিটের মধ্যেই ঘুম এসে গেল। সকালে কাঁধ ধরে ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি ফেলুদা। তার মুখের ভাব দেখেই বুঝলাম কোনো একটা গুরুতর ব্যাপার ঘটেছে। এই তপসে ওঠ। মিস্টার মল্লিক খুন হয়েছেন কাল মাঝরাত্রিরে। বুকে ছুরি মেরেছে। শুধু তাই নয়, খুনটাকে আরো পাকা করার জন্য মাথাও একটা ভারী কিছু দিয়ে মেরেছে। সব মিলিয়ে বিশ্রী ব্যাপার। উঠে পড়, আমি বাইরে আছি। এক লাফে বিছানা ছেড়ে উঠে পড়লাম। লালমোহনবাবুও উঠলেন। গায়ে দুটো গরম কাপড় চাপিয়ে দুজনেই তাঁবুর বাইরে চলে এলাম। ফেলুদা আমাদের খবরটা দিয়েই আবার বেরিয়ে গেল। মিস্টার মল্লিক খুন, ব্যাপারটা আমার বিশ্বাসই হচ্ছিল না। মনের মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। বাইরে দেখে সকলেই প্রায় তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে। সকলেরই মুখ কালো। কথাবার্তায় বুঝলাম বিজয়বাবু পুলিশকে খবর দিতে গেছেন। এখান থেকে শহর বেশি দূরে নয়, তাই পুলিশ আসতে বেশি সময় লাগা উচিত নয়। ডক্টর মজুমদারই সকালে উঠে প্রথম ব্যাপারটা দেখেন। বিছানার চাদর রক্তাক্ত। সেটা ছুরির আঘাতের ফলে, কারণ মাথায় বিশেষ রক্তপাত হয়নি। অস্ত্রটা অবশ্য পাওয়া যায়নি। মনে মনে বললাম, এমন চমৎকার লিদার নদী থাকতে অস্ত্র ফেলার জায়গার অভাব কোথায়? নদী এখন সে ছুরিকে ভাসিয়ে ভাসিয়ে কোথায় নিয়ে গেছে কে জানে। তবে শুধু যে খুন তা নয়, তার সঙ্গে চুরিও আছে। মিস্টার মল্লিকের ডান হাতের অনামিকায় একটা বহুমূল্য হীরের আংটি ছিল, তার এক গুজরাটি মক্কেলে দেওয়া। খুনি সেইটিও খুলে নিয়ে গেছে। ফেলুদা ডক্টর মজুমদারকে প্রশ্ন করছিল। কাল রাত্রে ভদ্রলোক শুয়েছেন কখন? আমাদের অনেক আগে। উনি 9টার মধ্যেই খেয়ে শুয়ে পড়তেন। আপনি তো ডাক্তার, দেখে বুঝতে পারছেন না কখন খুনটা হয়েছে? মনে হয় রাত 2-2:30 নাগাদ। তবে সেটা পুলিশের ডাক্তার এলে আরো সঠিকভাবে বলতে পারবে। রাত্রে কোনো শব্দ টব্দ শোনেননি? ঘুমের কোনো ব্যাঘাত হয়নি? আমার সচরাচর এক ঘুমেই রাত কাবার হয়ে যায়। আমি আবার একটু তাড়াতাড়ি উঠি। 6:30 উঠেই দেখি এই কাণ্ড। আমার আগে প্রয়াগ উঠেছিল, কিন্তু ওই দুর্ঘটনাটা লক্ষ্য করেনি। ও উঠেই তাঁবুর বাইরে চলে গিয়েছিল। কে খুন করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, একেবারেই না। একটা পুলিশের জিপ এসে তাঁবুর কাছে থামল। বিজয়বাবু নামলেন। তার পিছনে একজন ইন্সপেক্টর। বিজয়বাবুর নির্দেশ অনুযায়ী ইন্সপেক্টরটি এগিয়ে গেলেন মিস্টার মল্লিকের তাঁবুর দিকে। মাই নেম ইজ ইন্সপেক্টর সিং। আমি এই কেসটার চার্জ নিচ্ছি। ওয়্যার ইজ দ্য ডেড বডি? বিজয়বাবু মিস্টার সিংকে নিয়ে তাঁবুর ভেতরে ঢুকলেন। আমরা বাইরেই রয়ে গেলাম। ইন্সপেক্টরের পেছন পেছন কয়েকজন কনস্টেবল, ফটোগ্রাফার ইত্যাদি এসব ব্যাপারে যেমন হয়ে থাকে ঠিক তেমনিভাবেই কাজ শুরু করে দিল। এই জিনিস অনেকবার দেখেছি, তাই কৌতূহল মিটে গেছে। আর মিস্টার মল্লিকের মৃতদেহ দেখবার কোনো ইচ্ছে আমার ছিল না। খালি মনে হচ্ছিল, কি আশ্চর্য, এই মল্লিক কতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর হয়তো কিছুদিনের মধ্যেই তার হত্যাকারীরও মৃত্যুদণ্ড হবে। ফেলুদা একা একপাশে দাঁড়িয়ে আছে দেখে লালমোহনবাবু তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো? আমার মনের ভেতরে জ্বরটা আরো বেশ ভালো করে পাকিয়ে গেল। এই তো ব্যাপার। এখন পুলিশ যদি কিছু করতে পারে। আপনি নিজে হাল ছেড়ে দিলেন? তা কি হয়? আমি তো প্রথম থেকে সবগুলো ঘটনাই দেখেছি। পুলিশ তো আর তা দেখেনি। অবশ্যই ঘটনাগুলোর পরস্পরের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। আমাকে যে পাথর ছুঁড়ে মেরেছিল আর বিজয়বাবুকে যে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, দুজনেই কি এক লোক? আর সেই লোকই কি এই খুনটা করেছে? হীরের আংটি চুরি যদি মোটিভ হয়ে থাকে, তাহলে হয়তো বাইরের থেকে খুনটা করে থাকতে পারে। কিন্তু আমার... ফেলুদা চুপ করে গেল। তারপর কিছুক্ষণ পরে বলল, ডাকাতির আইডিয়াটা অবশ্য উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমার বিশ্বাস আমাদের চেনা লোকই কুকীর্তিটা করেছে। চেনা লোক বলতে? মিস্টার মল্লিকের সঙ্গে যারা এসেছেন।
ইনক্লুডিং মিস্টার সরকার, কারণ তার ডান হাতের আঙুলে এস লেখা আংটিটার কথা বললে চলবে না। ইন্সপেক্টর সিং তাঁবু থেকে বাইরে বেরোলেন। ভদ্রলোক 3টে তাঁবুর দিকে দেখিয়ে বললেন, এই সবগুলোই কি একই পার্টির তাঁবু? বিজয়বাবু বললেন, না, দুটো আমাদের আর ওইটা মিস্টার মিত্রদের। মিস্টার মিত্তির? ইজ এ ওয়েল নোন প্রাইভেট ইনভেস্টিগেটর ফ্রম ক্যালকাটা। মিস্টার সিং ভুরু কুচকে ফেলুদার দিকে এগিয়ে গেলেন। তারপর প্রশ্ন করলেন, আপনি কি রাজগড়ের খুনের কেসটা সলভ করেছিলেন? আগে হ্যাঁ। মিস্টার সিং হাত বাড়ালেন করমর্দনের জন্য। ও আই সি, প্লেজার টু মিট ইউ। ইন্সপেক্টর বাজপাই ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তার কাছে আপনার খুব প্রশংসা শুনেছি। আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম। আমি কিন্তু এখানে ঘটনা চক্রে এসে পড়েছি, কোনো কেস টেস সলভ করতে নয়। আপনি আপনাদের কাজ চালিয়ে যান। হ্যাঁ, আমি তো চালিয়ে যাবই আমার কাজ, কিন্তু আপনিই বা চুপচাপ বসে থাকবেন কেন? বিশেষ করে এই ফ্যামিলির সঙ্গে যখন আপনার আলাপ হয়েছে। খুনটা তো বাইরের ব্যাপার বলেই মনে হচ্ছে। ছুরি যে বসিয়েছে সে তো লেফট হ্যান্ডেড, এখানে তো সবাই দেখছি রাইট হ্যান্ডেড। যাই হোক, অফকোর্স ইউ আর ফ্রি টু ক্যারি অন ইউর ওন ইনভেস্টিগেশন। অনেক ধন্যবাদ। আসলে আমার উপরেও একটা অ্যাটেম্প্ট হয়েছিল, কাজেই আমি ব্যাপারটাকে খুব ঠান্ডা মাথায় নিতে পারছি না। ভালো কথা। ডেড বডির কি হবে? ওটা কি আপনি কলকাতায় নিয়ে যেতে চান? তার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি ছাড়া তো আর বাবার কেউ নেই। মা মারা গেছেন, দাদা বিলেতে ছিলেন, দাদাও মারা গেছেন। ভেরি ওয়েল, তাহলে এখানেই সৎকার হোক। তবে বুঝতেই পারছেন আপনাদের এখনও কিছুদিন পেহেলগাঁওয়ে থাকতে হবে, অন্তত যতদিন না কেসটা সুরাহা হচ্ছে ততদিন। কারণ ইউ আর অল আন্ডার সাসপিশন। আমি একে একে প্রত্যেককেই জেরা করতে চাই। পুলিশ ঘণ্টা 3 ধরে জেরা চালালো। জেরা শুরু করার আগে মিস্টার সিং ফেলুদাকে 2-1টা প্রশ্ন করে নিলেন। আপনি কাল রাত্রে কোনো সন্দেহজনক শব্দ পাননি? না, তাছাড়া এখানে নদীর শব্দে অন্য সব শব্দ চাপা পড়ে যায়। আই নো, দ্যাটস অ্যান অ্যাডভান্টেজ ফর দ্য ক্রিমিনাল। ও ভালো কথা, আপনার বন্ধুর সঙ্গে তো আলাপ হয়নি? ও, ইনি মিস্টার গাঙ্গুলি, হি ইজ আ রাইটার। এরপর আমরা 3জন শহরের দিকে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে চা আর অমলেট খেলাম। সকালের গোলমালে আর ব্রেকফাস্ট হয়নি। খেতে খেতে লালমোহনবাবু বললেন, সবচেয়ে আশ্চর্য দেখছি, প্রথমে ছেলেকে খুন করতে চেষ্টা করে না পেরে শেষটায় বাবাকে খুন করলো। সেটা যে একই লোক করেছে তার কি গ্যারান্টি? একজনের ছেলের উপর আক্রোশ থাকতে পারে, আরেকজনের বাপের উপর। নট ভেরি সারপ্রাইজিং। আমার কিন্তু মশাই একটা লোক সম্বন্ধে কিরকম সন্দেহ হয়। কে? ডাক্তার মজুমদার। এদিকে ডাক্তার, তার উপর আবার আত্মা নামাচ্ছে। কম্বিনেশনটা অদ্ভুত লাগছে না? খুন করার সুযোগ অবশ্য ডাক্তারের বেশি ছিল, কারণ পাশের খাটে ঘুমোচ্ছেন। কিন্তু মোটিভ কি? হীরের আংটি যদি নেওয়া উদ্দেশ্য হয় তাহলে বলতে হয় ডাক্তারের খুবই আর্থিক দুরবস্থা, কিন্তু সেরকম তো কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আর বিজয়বাবু? বিজয়বাবু অবশ্য তাঁর বাপের মৃত্যুতে খুবই লাভবান হবেন। মিস্টার মল্লিক নিঃসন্দেহে ধনী ব্যক্তি ছিলেন। কিন্তু বিজয়বাবু তো তার অফিস থেকে রোজগার করছেন, তার হঠাৎ এত টাকার দরকার পড়বে কেন যে সে খুন করবে? আরে মশাই, খুন করা কি চারটিখানি কথা নাই? দ্যাট ইজ ট্রু। সুশান্ত সোম সম্বন্ধে কি মনে হয় আপনার? কাজের ছেলে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আর বেশ কোয়ালিফাইড। মিস্টার মল্লিক সুশান্তবাবুর উপর সম্পূর্ণ নির্ভর করতেন, আর সুশান্তবাবুর কোনো খুনের মোটিভ খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, মিস্টার মল্লিকের ওপর কি কেউ কোনো প্রতিশোধ নিতে পারে? তা তো পারেই। আমি তো সেই কথাটাই বারবার ভাবছি, কতজনের প্রাণ নিয়েছেন লোকটা, ভেবে দেখুন। কিন্তু বিজয়বাবুর বেলার তো প্রতিশোধ খাটে না। তা তো খাটেই না, আর সেই ব্যাপারেই বারবার ধাক্কা খেতে হচ্ছে। দুপুরবেলা লাঞ্চের পর ফেলুদা বলল একটু শহরের দিকে ঘুরে আসবে। একটু না হাঁটলে নাকি ওর মাথা খুলে না। আরে শহর হোক আর যাই হোক, সঙ্গে কিন্তু মশাই আপনার অস্ত্রটি রাখবেন। আমরা 2জন নদীর ধারে গিয়ে বসলাম। সুশান্তবাবু তাঁবু থেকে বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। বিনা মেঘে বজ্রাঘাত। আমরাও সায় দিলাম। সত্যি এমন যে হবে তা ভাবতেও পারিনি। তো ইন্সপেক্টর কি বললেন? যদ্দূর মনে হলো ডাকাতির সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। আংটিটার বিস্তর দাম ছিল, মাঝখানে হিরে বসানো।
তাকে গোল করে পান্না দিয়ে ঘেরা। আর এখানে যে ডাকাতির কেস একেবারে হয় না তা তো নয়। যত ট্যুরিস্ট বাড়ছে ততই এসবও বাড়ছে। বছর 30 আগে জানেন, পেহেলগাঁও অনেক নিরাপদ জায়গা ছিল। আপনারা কি তাঁবুতে বন্দি? না, তবে পেহেলগাঁও ছেড়ে কোথাও যাওয়া চলবে না। মৃতদেহের সৎকার হবে কখন? বিকেলের মধ্যেই। বিকেলে জানতে পারলাম যে মল্লিকরা ব্রাহ্ম ছিলেন, তাই বিজয়বাবুকে আর অশৌচ পালন করতে হবে না। ফেলুদা 5টার মধ্যে ফিরে এলো। ও যতক্ষণ না ফিরছিল ততক্ষণ আমার অস্বস্তি লাগছিল, কিন্তু ও বলল যারা ওর পেছনে লাগতে পারতো তারা সকলেই এখন পুলিশের নজরে রয়েছে, তাই চিন্তা নেই। কিন্তু মহারাজ, এই যে আপনি ঘুরে এলেন, এর কোনো ফল পেলেন? পেয়েছি বই কি, তবে এখানে বসে থেকে সব ব্যাপারটা নিষ্পত্তি হবে না। আমাকে একবার শ্রীনগর যেতে হবে। কবে যাবেন? কালই সকালে। আর আমরা? আমার 2 দিন আন্দাজ লাগবে। সেই 2 দিন আপনারা এখানেই থাকবেন। চেঞ্জের পক্ষে এর চেয়ে ভালো জায়গা তো আর হয় না। কিছু আলো দেখতে পেলেন? তা পেয়েছি। সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু এখনো তো কিছুটা অন্ধকার রয়েছে। সেই জন্যই তো শ্রীনগর যাওয়া দরকার। তবে যাবার আগে আমার দিক থেকে কয়েকজনকে একটু জেরা করা দরকার। নিচু স্তর থেকে ওপরে ওঠাই ভালো। আগে প্রয়াগকে কয়েকটা প্রশ্ন আছে। সুশান্তবাবুকে দিয়ে খবর পাঠাতেই প্রয়াগ তার তাঁবু থেকে বেরিয়ে এলো। बैठिए इधर। প্রয়াগ এখন আমাদের তাঁবুতে। শোনো প্রয়াগ, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি তার ঠিক ঠিক জবাব দেবে কিন্তু। हाँ हाँ बाबू, पूछिए। आप मल्लिक साहब के यहाँ कब से काम कर रहे हैं? 5 साल से আছি বাবু। তার আগে কোথায় ছিলে? জেকব সাহেবের বাড়িতে আমি বেয়ারার কাজ করতাম, ও পার্ক স্ট্রিট মে। মল্লিক সাহেব তোমাকে কি করে পেলেন? আমি জেকব সাহেবের কাছ থেকে সিফারিশের চিঠি নিয়ে মল্লিক সাহেবের সাথে দেখা করেছিলাম। বাত ইয়ে কি বাবু, জেকব সাহেব বিলেত চলে যাচ্ছিলেন, তো জেকব সাহেবের আমাকে আর দরকার ছিল না। ও, মল্লিক সাহেব জেকব সাহেবকে চিনতেন? हाँ 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 बाबू, हाँ, वो दोनों ही एक ही क्लब के मेंबर थे। आपका पूरा नाम क्या है? प्रयाग मिसिर बाबू। তোমার সংসার নেই? हमार बीबी गुजर गई बा, 2 बिटिया আছে, ও दोनों की शादी हो चुकी। কাল রাত্রে তুমি কোনো রকম শব্দ পাওনি যার জন্য তোমার ঘুম ভেঙে যেতে পারে? না नहीं बाबू। বাবুকে কে খুন করতে পারে তাই নিয়ে তোমার কোনো ধারণা আছে? এরকম হবে ये तो हम सोच भी ना सकेनी। ये कैसी हो गई भला। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। এবার ফেলুদা সুশান্তবাবুকে বলল ডক্টর মজুমদারকে খবর দিতে। ডক্টর মজুমদার এলেন আমাদের তাঁবুতে। আমি আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই। করুন। মিস্টার মল্লিক যেভাবে প্ল্যানচেট করেছিলেন সেটা কি ডাক্তার হিসেবে আপনার কাছে খুব স্বাভাবিক বলে মনে হয়? ডক্টর মজুমদার মাথা নাড়লেন। না, আমি ওকে অনেকবার বলেছি যে এইসব পুরনো ব্যাপার নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো। আর যার যদি 1-আধটা ভুল ভার্ডিক্ট দিয়েও থাকে তাতেই বা কি এসে গেল? ভুল তো সকলেরই হতে পারে। আপনার নিজের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেটা কবে থেকে প্রকাশ পেল? তা অনেক দিন, 25 বছর তো বটেই। ওকে কে খুন করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, একেবারেই না। ওর ছেলে সম্বন্ধে আপনার কি ধারণা? ছেলে এককালে ড্রাগসের প্রভাবে খুব গোলমালের মধ্যে পড়েছিল। আমি অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারি, কিন্তু সেই সাধুর প্রভাবেই হোক বা অন্য কোনো কারণেই হোক, এখন ও একেবারে স্বাভাবিক হয়ে গেছে। জুয়ার প্রতি ওর আসক্তি রয়েছে না? সেটা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি ওর রসে একেবারেই বঞ্চিত। ও কোন অফিসে কাজ করে? চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। কোথায় অফিস? গণেশ অ্যাভিনিউ, 10 নম্বর। ঠিক আছে, আপনি যেতে পারেন। ডক্টর মজুমদার চলে গেলেন। সুশান্তবাবু জিজ্ঞাসু দৃষ্টি দিলেন ফেলুদার দিকে। এবার মিস্টার সরকারের সঙ্গে একটু কথা বলবো। মিস্টার সরকার? সুশান্তবাবু যেন কথাটা বিশ্বাস করতে পারছিলেন না। হ্যাঁ, কেন আপনার অবাক লাগছে? উনি তো ঠিক আমাদের দলের নন, একরকম বাইরের লোক। তার যে টাকার দরকার নেই সেটা আপনি কি করে জানলেন সুশান্ত বাবু? টাকার জন্য মানুষে খুন করে না। ঠিক আছে, আমি ডাকছি ওকে। মিস্টার সরকার এলেন।
আসুন, বসুন। কাশ্মীর এসেছিলাম বেড়াতে, কিসের থেকে কি হয়ে গেল দেখুন তো। কি করবেন বলুন, মানুষের কপালই ওই রকম। এখন বলুন, আমাকে কি জিজ্ঞাসা করতে চান? আপনি কত বছর পর্যন্ত শ্রীনগরে ছিলেন? বছর 12। তারপর কলকাতায় যান? হুম। সেখানেই পড়াশোনা করেন? হ্যাঁ। আপনার বাবা কি কলকাতাতেও হোটেল ম্যানেজারই করতেন? ইয়েস। কোন হোটেল? ক্যালকাটা হোটেল। আপনি গ্র্যাজুয়েট? বিকম। এখন কি করেন? একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি। কোম্পানির নাম? ইউনিভার্সাল ইন্স্যুরেন্স। অফিস কোথায়? 5 নম্বর পোলক স্ট্রিট। আপনি জাজ মিস্টার মল্লিকের কথা জানতেন? না, এখানে এসে আলাপ। বিজয়ের সঙ্গে অনেক ব্যাপারে মিলে গেল, তাই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। আপনি কি জুয়ার ভক্ত? আই লাইক গ্যাম্বলিং, তবে বিজয়ের মতো নয়। হঠাৎ কাশ্মীর আসার ইচ্ছে হলো কেন? ছেলেবেলার স্মৃতির সঙ্গে মিলিয়ে দেখতে। কদিনের জন্য এসেছেন? 10 দিন। তবে এখন কি হয় জানি না, এরকমভাবে আটকে পড়বো কে জানতো। আপনার হাতের আংটিটা একবার দেখতে পারি? সব সরকার তাঁর আংটিটা খুলে ফেলুদার হাতে দিলেন। সোনার আংটি, ওপরে একটা 6 কোনা পাতের ওপর মিনে করে নীলের ওপর সাদা দিয়ে এস লেখা। ফেলুদা ধন্যবাদ দিয়ে আংটিটা ফেরত দিয়ে দিল। ধন্যবাদ। ঠিক আছে, আপনার জেরা শেষ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। পরদিন সকালে ফেলুদা ব্রেকফাস্টের পর ট্যাক্সি নিয়ে শ্রীনগরে চলে গেল। বলল, মনে হচ্ছে পরশু ফিরে আসতে পারবো, তবে 2-1 দিন দেরি হলে চিন্তা করিস না। নটা নাগাদ পুলিশের জিপ এলো। ইন্সপেক্টর সিং নামলেন। অন্য তাঁবুতে কাজ শেষ করে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ওয়্যার ইজ মিস্টার হোমস? আমি বললাম ফেলুদা একটু শ্রীনগরে গেছে। এই কেসের ব্যাপারে? হ্যাঁ। কিন্তু তার প্রয়োজন হচ্ছে কেন? এই কেস তো জলের মতো সোজা। কিরকম? বেয়ারাটাই হচ্ছে অপরাধী। তার সুযোগ ছিল, সে একই তাঁবুতে শুতো। তাছাড়া এসব লোকের লোভ হওয়াটা স্বাভাবিক। বেয়ারাগিরি করে আর কত রোজগার হয় বলুন? আপনি কেউ অ্যারেস্ট করছেন? আপাতত থানায় নিয়ে যাচ্ছি জেরার জন্য। তাছাড়া ও যে লেফট হ্যান্ডেড তাও প্রমাণ হয়ে গেছে। ওকে ওর নাম লিখতে বলেছিলাম, ডান হাতে লিখতেই পারলো না, কিন্তু বাঁ হাতে বেশ পারলো। কিন্তু তা সত্ত্বেও ও অস্বীকার করছে। সুতরাং ওকে বেশ ভালো রকম জেরা করা দরকার। আংটিটাও তো পেতে হবে। সেটাও জেরার জোরে বেরিয়ে যাবে। পুলিশের পক্ষে খুঁজে পাওয়া তো মুশকিল। এই পাহাড়ি পরিবেশে কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। बाबू हमें कुछ करे रे बाबू, हुजूर हमको छोड़ दीजिए बाबू, हम तो इतने साल सबको जानते, कुछ बताएगा ना बाबू, हमें बाबू कुछ करे रे हुजूर हमको छोड़ दीजिए। ফেলুদা কি তাহলে বৃথাই গেল শ্রীনগর? কেসটা এতই সোজা? আমার কিন্তু তা বিশ্বাস হচ্ছিল না। অত সহজ হলে ফেলুদা অত কাঠখড় পোড়াতো না। আমি জানি ও কলকাতায় খোঁজ করবে। ওর লোক আছে যাদের বলে দিলে কয়েক ঘন্টার মধ্যে ওরা যে কোনো খবর জোগাড় করে দিতে পারে। কিন্তু তারপরেই আবার মনে হয়ে যাচ্ছে বেয়ারার লেফট হ্যান্ডেড। কিন্তু এত সাহস হবে লোকটার? ও কি জানে না যে ওর উপরেই প্রথমে সন্দেহ পড়বে? ইন্সপেক্টর সিং বিদায় নিয়ে প্রয়াগকে সঙ্গে করে চলে গেলেন। লোকটাকে দেখে আমার কষ্টও হলো, কারণ ও কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। পুলিশরা স্বীকারোক্তি আদায় করবার জন্য যে কি কি করতে পারে সে আমার জানতে বাকি নেই। ফেলুদাও এ নিয়ে বহুবার আক্ষেপ করে বলেছে। ও বলে পুলিশরা কাজ জানে, ওরা কর্মঠ, কিন্তু দয়া মায়া বলে কিছু নেই ওদের মধ্যে। অবশ্য উপায়ও নেই, অনেক সময় জরুরি তথ্য সংগ্রহ করতে কড়া রাস্তা নিতে হয়। সে কাজটা প্রাইভেট গোয়েন্দার চেয়ে পুলিশ অনেক বেশি ভালো পারে। সুশান্তবাবু এবার দেখি আমাদের দিকে আসছেন। বললেন, মিস্টার মিত্তির বোধ হয় শ্রীনগর গেছেন। হ্যাঁ। আমি হ্যাঁ বলতে বললেন। আমরা কিছু না বলতেই উনি আমাদের জন্য এত করছেন, খুব আশ্চর্য বলতে হবে। আসলে কি জানেন, উনি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। রহস্য জিনিসটা ওর কাছে একেবারে যাকে বলে অসহ্য। যতক্ষণ না সেটার কিনারা করতে পারছেন ততক্ষণ ওর স্বস্তি নেই। আপনি কি মিস্টার মল্লিকের জীবনে লিখতে আরম্ভ করে দিয়েছিলেন? তা একরকম দিয়েছিলাম বই কি, খানিকটা করে লিখছিলাম আর উনি সেটা দেখে দিচ্ছিলেন। খুবই চিত্তাকর্ষক বই হতো বলে মনে হয়। এখন তো কাজটা বন্ধ হয়ে গেল। তা তো হলোই। আপনিও কি প্রয়াগকে সন্দেহ করেন?
মোটেই করিনি। ওর অত সাহস হবে বলে আমার মনেই হয়নি। কিন্তু পুলিশ যেভাবে চলছে, মিস্টার মিত্তিরের ওপর আর একটা অ্যাটেম্প্ট হয়ে গেছে, সেটা বোধহয় আপনি জানেন না। সে কি? হ্যাঁ, এবার মাথায় বাড়ি মেরেছিল পাথর টাথর কিছু দিয়ে। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে, কিন্তু কেউ যে ওর উপস্থিতিটা পছন্দ করছে না সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো উনি তো পুলিশ প্রোটেকশন নিতে পারেন। সেটা উনি মরে গেলেও নেবেন না, যদিও উনি পুলিশকে সাহায্য করতে সবসময় প্রস্তুত। আচ্ছা, আপনাদের তাস খেলা বন্ধ নিশ্চয়ই? মৃত্যুর ছায়া এখনো ঘনিয়ে আছে মিস্টার গাঙ্গুলি। এর মধ্যে কি ওসব চলে? তা বটে। ফেলুদার জন্য প্রাণ ছটফট করছে, অথচ দ্বিতীয় দিনেও এলো না। দিনটা আমরা সাইট সিইংয়ে কাটালাম। ট্যুরিস্ট অফিস থেকে খবর নিয়ে 2.5 মাইল দূরে শিকারগা লেকের 1 মাইল দূরে একটা পুরনো শিব মন্দির দেখে এলাম। তাঁবুতে থাকার চেয়ে দূরে থাকাই ভালো বুঝতে পারছিলাম, কারণ তাঁবুকে ঘিরে এখনো খুনের গন্ধ। ভাবতে গেলেই বুক ধড়ফড় করে। তৃতীয় দিন সকাল 10টায় ভাবছি কি করা যায়, এমন সময় ফেলুদার ট্যাক্সি এসে হাজির। আমরা দুজনেই উদ্গ্রীব হয়ে ওর দিকে এগিয়ে গেলাম। ও হাত তুলে বলল, সবুরে মেওয়া ফলে। আপনার মাথা পরিষ্কার কিনা সেইটা শুধু বলুন তো। পরিষ্কার, তবে অনেক জট ছাড়াতে হয়েছে। এমন একটা কেস সচরাচর পাওয়া যায় না তো। রহস্য উদ্ঘাটনের টাইমটা কি? সেটা ইন্সপেক্টর সিং এর সঙ্গে কথা বলে ঠিক করতে হবে। উনি কিন্তু খুনি ধরে ফেলেছেন এর মধ্যে। মানে? বেয়ারা প্রয়াগ। সর্বনাশ, তাহলে তার সময় নষ্ট করা চলে না। আমি চললাম থানায়। ফেলুদা আর এক মুহূর্ত অপেক্ষা না করে শহরের দিকে চলে গেল। ও যখন ফিরল তখন আমাদের লাঞ্চ খাবার সময় হয়ে গেছে। এসে বলল, আজ 3টে মিটিং ওদের তাঁবুতে। আমার বুকটা কেঁপে উঠল। ফেলুদার রহস্যোদ্ঘাটন যে না দেখেছে সে কল্পনা করতে পারে না সেটা কত নাটকীয় হতে পারে। 3টের 5 মিনিট পরেই পুলিশের জিপ এসে গেল। ইন্সপেক্টর সিং ফেলুদার দিকে এগিয়ে এসে বললেন, আপনি কি বিশ্বাস করতে পারেন যে একজন পুলিশ ইন্সপেক্টর ক্রাইম স্টোরির ভক্ত হতে পারে? আপনি ওসব বই পড়েন নাকি? ও ছাড়া আর কিছুই পড়ি না। বিশেষ করে প্রাইভেট ডিটেকটিভের গল্প হলে তো আর কথাই নেই। আজ আপনার রহস্যোদ্ঘাটনের ব্যাপারেও আমার পড়া অনেক গল্পের কথা মনে পড়ছে। অবশ্যই, অফকোর্স, আপনি যে কি বলতে যাচ্ছেন সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। সেটা তো অল্পক্ষণের মধ্যেই জানতে পারবেন। তাঁবুতে সকলেই জমায়েত। 2টো তাঁবু থেকে চেয়ার এনে সকলের বসবার জায়গা করা হয়েছে। বিজয় মল্লিক, মিস্টার সরকার, সুশান্ত সোম, ডক্টর মজুমদার এরা সব চেয়ারে বসেছেন। আর তাঁবুর এক কোণে দাঁড়িয়ে আছে বেয়ারার প্রয়াগ। এই শেষের লোকটির চেহারার মধ্যে একটা ক্লিষ্ট ভাব দেখে মনে হচ্ছে পুলিশ তাকে বেশ ভালোভাবেই জেরা করেছে। ফেলুদা তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবার সকলের দিকে দেখে নিল। তারপর 1 গ্লাস জল ফ্লাস্ক থেকে ঢেলে নিয়ে খেয়ে তার কথা শুরু করলো। মিস্টার মল্লিক আজ আমাদের মধ্যে নেই। আমি তাকে দিয়েই আমার কথা আরম্ভ করছি। সিদ্ধেশ্বর মল্লিক 30 বছর জজিয়তি করে তারপর কাজ থেকে অবসর গ্রহণ করেন। এই রিটায়ারমেন্টের কারণ ছিল অসুস্থতা। তাছাড়া হয়তো মিস্টার মল্লিক তার পেশায় কিছুটা বিশ্বাস হারিয়েছিলেন। প্রাণদণ্ড নিয়ে হয়তো তার মনে একটা সংশয় দেখা দিয়েছিল। আমি এই সিদ্ধান্তের সত্যতা অসত্যতার ভিতর যেতে চাইছি না। যা ঘটেছিল শুধু তাই বলছি। মিস্টার মল্লিক দৈনিক ডায়েরি লিখতেন। এই ডায়েরির একটা বিশেষত্ব ছিল, যেদিন তিনি কাউকে ফাঁসির আদেশ দিতেন সেই দিন ডায়েরিতে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিটির নাম লিখে তার পাশে লাল কালিতে একটা ক্রস দিয়ে দিতেন। আর যেদিন এই দণ্ডের যথার্থতা সম্বন্ধে তার মনে একটা গভীর সন্দেহ দেখা দিত সেদিন ক্রসের পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতেন। আমি মিস্টার মল্লিকের ডায়েরিগুলো দেখেছি, সব শুদ্ধ। 6টি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তার মানে 6টি প্রাণদণ্ডের সমীচীনতা সম্পর্কে তিনি সন্দিগ্ধ ছিলেন। এইবার আমি আরেক দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই।
মিস্টার মল্লিকের মনে দ্বন্দ্ব হচ্ছিল কি হচ্ছিল না সেটা সম্বন্ধে জনসাধারণ কিছুই জানতে পারত না, কিন্তু যারা প্রাণদণ্ডে দণ্ডিত হচ্ছে তাদের আত্মীয় স্বজনের প্রতিক্রিয়া নিয়ে কি মিস্টার মল্লিক কখনো ভেবেছিলেন? মনে তো হয় না, কারণ তার ডায়েরিতে এর কোনো উল্লেখ নেই। ছেলের মৃত্যুদণ্ডে বাপ মা কি ভাবছে, বাপের মৃত্যুদণ্ডে ছেলের বা ভাইয়ের বা স্ত্রীর বা অন্য আত্মীয় স্বজনের কি মনোভাব হতে পারে সেটা নিয়ে মিস্টার মল্লিক বোধহয় কখনো চিন্তা করেননি। কিন্তু আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো যে এই সব প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই নিশ্চয়ই গভীর বেদনা অনুভব করেছে। এইটা উপলব্ধি করার পরেই আমার মনে প্রশ্ন জাগে, এই রকম প্রাণদণ্ডে দণ্ডিত কোন ব্যক্তির আত্মীয়ই কি প্রতিহিংসা চরিতার্থ করতে মিস্টার মল্লিককে হত্যা করে? যত ভাবি ততই মনে হয় এটা খুবই স্বাভাবিক, বিশেষ করে যেখানে দণ্ড সম্বন্ধে জজের মনেও সন্দেহ আছে, সেখানে তো বটেই। এর পরের প্রশ্ন হচ্ছে, এই ঘরে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কি এমন ব্যক্তি কেউ আছেন? এখানে প্রথমেই যাকে বাদ দেওয়া যায় তিনি হলেন ডক্টর মজুমদার, কারণ তিনি আজ 15 বছর হল মল্লিকদের পারিবারিক চিকিৎসক। বাকি থাকেন আর 4 জন, বিজয় মল্লিক, সুশান্ত সোম, মিস্টার সরকার আর বেয়ারা প্রয়াগ। এখানে বিজয় মল্লিককে এই বিশেষ তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে, কারণ তার কোনো আত্মীয়ের প্রাণদণ্ড হয়নি। সেই রকম সুশান্ত সোমকেও এই একই মর্মে বাদ দেওয়া যেতে পারে, কারণ তারও কোনো নিকটজনের প্রাণদণ্ডের কথা আমরা ডায়েরিতে পাচ্ছি না। বাকি রইলেন মিস্টার সরকার ও প্রয়াগ বেয়ারা। এখানে প্রয়াগকে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রয়াগ চুপ করে দাঁড়িয়ে রইল। সেদিন যখন তুমি নদীতে হাত ধুচ্ছিলে তখন আমি তোমাকে লক্ষ্য করছিলাম। তোমার ডান হাতে একটি ছোট্ট উল্কি আছে, 2টি ইংরেজি অক্ষর HR। এটার মানে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই। ওর কোনো মানে নেই বাবু, উল্কি করাবার ইচ্ছে হয়েছিল তাই করিয়েছিলাম। তুমি বলতে চাও এটা তোমার নাম আর পদবীর প্রথম অক্ষর নয়? নাই বাবু নাই, আমার নাম প্রয়াগ মিসির বাবু, প্রয়াগ মিসির। আমি যদি বলি তোমার নাম প্রয়াগ নয়, কারণ প্রয়াগ বলে ডাকলে তুমি চট করে উত্তর দাও না, অথচ অন্য ব্যাপারে মোটেই তুমি কালা নও। আমার নাম প্রয়াগ মিসির বাবু। না, আমি জানতে চাই ওই আর অক্ষরটা কিসের আদ্যাক্ষর, কি পদবী তোমার? আপনি তো ইকিন করছেন না, আমি আর কি বলবো বাবু। সত্যি কথাটা বলবে, এখানে জীবন মরণ নিয়ে খেলা হচ্ছে, এখানে মিথ্যে চলবে না। আমি झूठा বলছি না বাবু, ঠিক আপনি বলিয়ে বাবু। আমি বলছি ওই আর হচ্ছে রাউত। এবার তোমার পুরো নামটা বলো। প্রয়াগ হঠাৎ কেমন জানি ভেঙে পড়ল, তারপর কান্নার মধ্যেই বলল, আমার রেখা গো বেটা রে, ও ভুল করে লি বাবু, উসকা ওর মামলা এমন ভাবে সাজিয়েছিল যাতে ওকে খুলি বলা হয় বাবু। আমার রেখা গো বেটা রে, যেকরা ফাঁসি हो गई বাবু, ফাঁসি हो गई বাবু। তাহলে তোমার পুরো নামটা কি দাঁড়াচ্ছে? হনুমান রাউত। কিন্তু আমি বাবুকে খুন করিনি, ওর আংটি আমি লিনি বাবু, বিশ্বাস করেন আমি লিনি। সেটা কি আমি একবারও বলেছি? তো ফির বাবু আমাকে মাফ করে দিন। পুরোপুরি মাফ করা কি চলে? সত্যি কথা বলো তো। হনুমান রাউত কেমন যেন ফ্যাল ফ্যাল করে ফেলুদার দিকে চাইল। তুমি খুন করনি, কিন্তু খুনের চেষ্টা করেছিলে। নাই বাবু, নাই বাবু। আলবাত তোমার নিজের ছেলের মৃত্যুর জন্য যিনি দায়ী, তুমি তার ছেলেকে মারতে চেয়েছিলে যাতে তিনিও তোমার মতন পুত্র শোক ভোগ করেন। খেলনমার্গ যাওয়ার পথে তুমি বিজয়বাবুর ঘাড়ে ধাক্কা মারোনি? ঠিক করে বলো তো। বাঁ হাতে তোমার আংটি রয়েছে, আর বাঁ হাত দিয়ে তুমি ডান হাতের কাজ করো, তাই না? লেকিন সাপ তো বেঁচে আছেন বাবু,
উনি তো মরেননি। খুনের অভিপ্রায়েরও শাস্তি আছে হনুমান রাউত, সেই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। দুজন কনস্টেবল এসে বেয়ারারকে ঘর থেকে নিয়ে গেল। ফেলুদা আরেক গ্লাস জল খেয়ে নিল, তারপর আবার শুরু করলো। এবারে আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। এটা আরো অনেক বড় প্রসঙ্গ। এখানে একজন ব্যক্তির প্রাণ নেওয়া হয়েছে, এ হলো হত্যা, আর এর জন্য আমার মতে প্রাণদণ্ডই উচিত দণ্ড। সকলে এক দৃষ্টে ফেলুদার দিকে চেয়ে আছে। তাঁবুতে পিন পড়লে তার শব্দ শোনা যেত নিশ্চয়ই, যদি না বাইরে লিদর নদীর স্রোতের অবিশ্রান্ত শব্দ থাকত। আমি একজনকে এর আগেও কয়েকটা প্রশ্ন করেছি, এবার আরেকবার করতে চাই। মিস্টার সরকার। সরকার নড়ে চড়ে বসে বললেন, করুন। আপনি কবে শ্রীনগর এলেন? আপনাদের সঙ্গে একই ফ্লাইটে তো এলাম। আচ্ছা, আপনার আঙুলের আংটির এসটা কিসের আদ্যাক্ষর? আমার পদবীর অফকোর্স, সরকার। কিন্তু মিস্টার সরকার, আমি ইন্ডিয়ান এয়ারলাইন্সে খোঁজ নিয়ে দেখেছি যে সেদিন যাত্রীর তালিকায় সরকার বলে কেউ ছিলেন না। সেন ছিলেন, দুজন সেনগুপ্ত ছিলেন, একজন সিং ছিলেন আর একজন সপ্রু ছিলেন। বাট বাট হোয়াট মিস্টার সরকার? আপনার নাম বদলানোর দরকার হলো কেন, সেটা জানতে পারি কি? মিস্টার সরকার চুপ। আমি বলি, আমার ধারণা আপনি মনোহর সপ্রুর ছেলে। আপনার চেহারার মধ্যে একটা পরিষ্কার কাশ্মীরি ছাপ রয়েছে। মিস্টার মল্লিক মনোহর সপ্রুকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন। মিস্টার মল্লিককে প্লেনে দেখেই আপনি নাম বদল করার সিদ্ধান্ত নেন, কারণ তখন থেকেই আপনার মনে প্রতিশোধের ইচ্ছা জাগে। আপনি ওই ফ্যামিলির সঙ্গে মিশে যান এবং সুযোগ খুঁজতে থাকেন টু স্ট্রাইক। সেই সুযোগ আসে পেহেলগাঁওয়ে। কিন্তু দিস ক্রাইম ইজ কমিটেড বাই লেফট হ্যান্ডেড পারসন। আপনি ভুলবেন না মিস্টার সপ্রু, আমি আপনাকে তাস বাঁটতে দেখেছি। আর কেউ লক্ষ্য না করলেও আমি করেছি যে আপনি বাঁ হাতে তাস ডিল করেন। মিস্টার সপ্রু হঠাৎ কেমন যেন ক্ষেপে উঠলেন। বেশ, ঠিক কথা। আমি ওকে ছুরি মেরেছি, তার জন্য আমার এতটুকু অনুশোচনা নেই। আমার যখন মাত্র 15 বছর বয়স, তখন উনি আমার বাবাকে ফাঁসি কাটে ঝোলান। And my father was not guilty. কিন্তু সপ্রুর যেন হঠাৎ একটা নতুন কথা মনে পড়ল। আমি ওর আংটি তো নিইনি। I only killed him. না, আপনি ওর আংটি নেননি, সেটা নিয়েছেন আরেকজন। বিজয়বাবু, জুয়াতে আপনার অনেক লোকসান হয়েছে, তাই না? আমি কলকাতায় খবর নিয়েছি, আমার লোক আছে খবর দেবার, পুলিশেও আমার বন্ধু আছে। আপনার বিস্তর দেনা হয়ে গেছে। বিজয়বাবু চুপ। আর আপনার বোধহয় সন্দেহ হয়েছিল যে বাবা আপনাকে উইলে কিছু দিয়েছেন কিনা, সেই জন্য তাকে মেরে তার আংটিটা আপনি হাত করেছিলেন। মেরে মানে? মেরে মানে কোনো ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে। আপনার বাবাকে আসলে দুজন খুন করে। কার দ্বারা তিনি হত হয়েছিলেন সেটা বোঝা যায় বিছানায় রক্ত দেখে। ছুরির আঘাতই আগে পড়ে, তারপর আপনি মাথায় বাড়ি মেরে হাত থেকে আংটিটা খুলে নিয়ে যান। আপনি খুনি না চোর সেটা অবশ্য আইন বুঝবে, কিন্তু হাত করা বোধহয় 3 জনের হাতেই পড়বে। মল্লিকদের তাঁবু থেকে নিজেদের তাঁবুতে ফিরে এসে লালমোহনবাবু বললেন, কিন্তু মশাই, আপনি একটা ব্যাপারে কোনো আলোকপাত করলেন না। আপনাকে 2 বার মারার চেষ্টা করলো কে? সে ব্যাপারে আলোকপাত করিনি, কারণ আমি নিজেই ব্যাপারটা সম্বন্ধে শিওর নই। 3 জন অপরাধীর একজন করেছে তাতে সন্দেহ নেই, এবং সুযোগের দিক দিয়ে বিচার করলে প্রয়াগের কথাই মনে হয়। সপ্রু বা বিজয়বাবু দল থেকে বেরিয়ে এসে এটা করবেন সেটা বিশ্বাস করা কঠিন। যাই হোক, এর জন্য মূল রহস্যোদ্ঘাটনে কোনো এদিক ওদিক হচ্ছে না। ধরে নিন এটা ফেলুমিত্তিরের একটা অক্ষমতার পরিচয়। যাক বাবা, বাঁচা গেল।
আপনার ভুল হতে পারে এটা জানতে পারলে একটু ভরসা পাওয়া যায় মশাই। আপনি অযথা বিনয় করছেন। আমি কিন্তু বহু চেষ্টা করেও আপনার মতো লিখতে পারতাম না। থ্যাঙ্কস ফর দি খোঁচা। ইউ ওয়েলকাম। সানডে সাসপেন্সে শুনছিলেন ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার ভূস্বর্গ ভয়ঙ্কর। রচনা সত্যজিৎ রায়। ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী। গল্প পাঠ তোপসে এবং ডক্টর মজুমদারের চরিত্রে দীপ। জটায়ুর ভূমিকায় শ্রী জগন্নাথ বসু। সুশান্ত সোম নীল। সিদ্ধেশ্বর মল্লিক উৎপল সরকার। বিজয় মল্লিক রিচার্ড। বেয়ারা প্রয়াগ বুদ্ধদেব দাস। অরুণ সরকার ডক্টর কৌশিক ঘোষ। ইন্সপেক্টর সিং এবং গল্পের সূত্রধার অগ্নি। সমবেত কণ্ঠে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ। ফেলুদা থিম সত্যজিৎ রায়। নতুন ফেলুদা থিম সৌম্য এবং শুভ। সামগ্রিক তত্ত্বাবধান রিচার্ড। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। প্রচার পরিকল্পনা অগ্নি। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। সহযোগিতায় সৃষ্টি, অভিজ্ঞান এবং অর্ণব। পরিচালনায় ইন্দ্রাণী এবং অগ্নি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ডক্টর কৌশিক ঘোষকে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার ভূস্বর্গ ভয়ঙ্কর। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। আর হ্যাঁ, সানডে সাসপেন্স আপনি শুনতে পাবেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে।